বাড়ি ফিরে এলাম। বুকের ভেতর যেন একটা ভার বসে গেছে, নিস্তব্ধ, অদৃশ্য এক বোঝা। রান্নার কথা মনে হতেই যেন ঘৃণা ধরল। কিছুই খেতে ইচ্ছে করলো না। ফাওয়াদকে নরম করে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও পাশে শুয়ে পড়লাম। চোখের পাতায় ক্লান্তির ছায়া, মনেও একরাশ অন্ধকার। কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল তা টেরই পাইনি। ঘুম ভাঙলো বাবার মৃদু কণ্ঠে, উঠে পড় তরি। তড়িগড়ি করে উঠে পড়লাম। রাতের রান্না বসাতে গিয়ে বাবা জিজ্ঞেস করলেন, বিয়ে বাড়ি কেমন লাগলো মা? আমি একদম ছোট করে একটি মাত্র শব্দে উত্তর দিলাম, ভালো। রান্নার প্রস্তুতি নিতে নিতে চালের হাঁড়িতে হাত দিলাম। হঠাৎ কি এক অদ্ভুত তাগিদে হাড়ির ভেতর থেকে এক মুঠো চাল আলাদা করে একটা ছোট কৌটায় তুলে রাখলাম। কেন করলাম জানি না, কিন্তু মনে হলো এ এক নীরবে গড়া প্রতিজ্ঞা। সেই রাত থেকে এটা আমার অভ্যেসে পরিণত হলো। প্রতিদিনের রান্নার আগে এক মুঠো, কখনো বা দু মুঠো চাল তুলে রাখি কৌটায়। মাকেও দেখেছি এমন করতেন, চুপি চুপি, কারো অগোচরে, যেন এক নিঃশব্দ সঞ্চয়। তখন বুঝিনি, এখন বুঝছি। শুধু পেটের ক্ষুধা নয়, পৃথিবীর অনেক ক্ষুধার জবাব হয় না, তবু কিছু না কিছু তুলে রাখা যায়, যেন একটুখানি ভালোবাসা বাঁচিয়ে রাখা যায় আগামী দিনের জন্য। আজ আমারও তাই মনে হয়। এই মুঠো চালগুলো শুধু চাল নয়, এ আমার নীরব প্রতিবাদ, নিঃশব্দ সঞ্চয়, আর এক চিলতে আশার আলো, যা আমাকে প্রতিদিন একটু একটু করে মানুষ করে তোলে। সেলাই আর দোকান এখন আমার ভরসার জায়গা। জামা কাপড় কাটাছেঁড়া, ডিজাইন থেকে শুরু করে হিসাব নিকাশ, সব একা হাতে সামলাচ্ছি। বাবা গাড়ি নিয়েই থাকেন, কিন্তু এখন আর আগের মতো প্রাণ নেই তার শরীরে। শুকনো মুখ, ক্লান্ত চোখ। তার দিকে তাকিয়ে মনে হয় এই বয়সে আর কতই বা পরিশ্রম করবেন। ভাবলাম এবার বাবাকে একটু বিশ্রাম দিতে হবে, তাকে দায়িত্ব থেকে মুক্ত করে দিতে হবে, যেন সকালের আলোটা আরেকটু দীর্ঘ হয় তার জীবনে। তাই মনে মনে ঠিক করলাম দোকানটা আরো একটু বড় করব, আর একটু গুছিয়ে নেব সবকিছু। তখন না হয় বাবা শুধু দোকানে বসে নজরদারি করবেন, আর আমি মন দিয়ে আমার সেলাইয়ের কাজে ডুবে থাকব। রাত গভীর, সেলাই শেষ করে শুয়েছি মাত্র। হঠাৎ বড় আপার ফোন, তোর শ্বশুর বাড়ি যাবি কবে? আমি এক মুহূর্ত থেমে উত্তর দিলাম, ও বাড়ি আর ফেরা হবে না আপা, ফাহিমের সাথে ছাড়াছাড়ি হয়ে যাবে। ওপাশ থেকে বিস্ময়ের সুর, কেন রে? আমি বললাম, ওদের প্রতিটা আচরণ আমাকে গিলে খাচ্ছিল। আমার অস্তিত্ব, আমার আত্মসম্মান, সবকিছু ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছিল। সেখানে একটা কাজের মেয়েরও যতটুকু সম্মান থাকে, আমার তাও ছিল না। বুঝলাম আমার নীরবতা আমার শেকল হয়ে দাঁড়িয়েছে। আপা তখন একটু হেসে শান্ত কণ্ঠে বললেন, তুই হেরে গেলি বলে ওরা জিতেছে, জানিসই তো। নরম মাটি খুঁড়তে সবার সাহস হয়, কিন্তু শক্ত মাটিতে কেউ কোপ দিতে চায় না, কারণ সেই কোপে মাটি না, বরং কূপটা নিজেই আঘাত খায়। শুরুতে আমিও প্রতিবাদ করিনি, ভাবতাম সময় বদলাবে, কিন্তু সময় তো বদলায় না, বদলাতে হয় আমাকে। এই যে এখন আমি নিজের অধিকার বুঝে নিচ্ছি। প্রথম প্রথম বাবার ওপর খুব অভিমান হতো। ভাবতাম বাবা কেন আমার শ্বশুর বাড়ি বাহারে খাবার দাবার, জামা কাপড় পাঠায় না। কিন্তু আজ বুঝি বাবার অসহায়তাও ছিল বড় বাস্তব। এই তো সেদিন শাশুড়ি বলছিলেন, ফকিন্নি ঘরের মেয়েকে এনেছি, বাপের বাড়ি থেকে কিছু আসে না। আমি মুখের উপরে বলে দিয়েছি, বিয়ের আগে এই কথাটা ভাবা উচিত ছিল। আপনি তো আমাকে কোনো রাজপ্রাসাদ থেকে তুলে আনেননি, ফকিন্নি ঘর থেকেই তো এনেছেন। শাশুড়ি চুপ হয়ে গিয়েছিলেন। তারপর থেকে অনেকটাই পাল্টে গেছেন, যেন বুঝে গেছেন নীরবতা মানে সম্মতি নয়। আপা একটা না বলেই যাচ্ছিলেন, আর আমি চুপচাপ শুনছিলাম। তার কথার মধ্যে যেন আমার নিজেরই এক অদৃশ্য প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম। শেষে আপা বললেন, নিজেকে বিলিয়ে দিস ঠিক সেখানে, যেখানে নিজের মূল্যটুকু পাওয়া যায়, অন্যথায় শুধু নিজেকে হারাবি, কিছুই পাবি না। আমি ফোঁটা ফোঁটা করে আসা চোখের জলে ফোনটা বালিশের পাশে রাখলাম। মনে হলো নিজের গল্পটাই যেন আজ অন্য কারো মুখে শুনলাম। পরের দিন বিকেলে এক অচেনা ভার কাঁধে নিয়ে ফাহিম এলো। উকিল সহ ডিভোর্সের কাগজ হাতে, যেন সবকিছুই
আগে ভাগে নির্ধারিত ছিল, শুধু সইটা বাকি। আমি প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর যখন ফাহিম ভেতর থেকে বের করে আনলো মোহরানার হিসাব, নরম গলায় বলল, তুমি যদি চাও আমি আমার ব্যক্তিগত জমানো টাকা থেকে এই টাকাটা মিটিয়ে দেব। মাকে কিছুই জানাবো না, কারণ আমি জানি মা কখনোই রাজি হবেন না এই অর্থ দিতে। আমি বিস্ময়ের সাথে হাসলাম। একটা ছেলে কতটা মা ভক্ত হলে স্ত্রীকে ছেড়ে দেয়, নিজের রক্ত মাংসের সন্তানকে ছেড়ে দেয়, তবুও মায়ের অমতে একটুকু মোহরানার ঋণ শোধ করার সাহসও প্রকাশ্যে করতে পারে না। যেখানে ভালোবাসাই নেই সেখানে এই টাকা দিয়ে আমি কি করব? আমি তার চোখে চোখ রেখে বললাম, আমি মাফ করে দিলাম। আপনারা টাকা পয়সায় হয়তো অনেক ধনী, কিন্তু অনুভবের দিক দিয়ে বড় অভাবী। আপনাদের ঐশ্বর্য শুধু বাড়ির দেয়ালে আটকে আছে, হৃদয়ে পৌঁছায়নি। সে মাথা নিচু করে বলল, আমি অন্তত আমার সন্তানের খরচটা দিতে চাই। আমি এবারও শান্ত গলা হেসে বললাম, যে মা মোহরানার টাকা ভিক্ষার মতো ফিরিয়ে দিয়েছে, সে কি নিজের সন্তানের জন্য সেই একই হাত বাড়াবে? মনে রাখবেন, এই মায়ের শরীরে এখনো রক্ত বয়ে চলে, আর সেই রক্তে আছে আত্মমর্যাদার দীপ্তি। সে আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল, হয়তো লজ্জায়, নয়তো অপারগতায়। আমি কাগজে কলম ছুঁয়ে সই করে তার দিকে এগিয়ে দিলাম। সে কাগজ নিতে নিতে একবার আমার আঙুল ছুঁয়ে দেখল। সেই ছোঁয়ায় কোনো স্পর্শ ছিল না, ছিল কেবল এক বোবা অনুশোচনা। আমি তৎক্ষণাৎ নিজের হাত গুটিয়ে নিলাম। চোখে চোখ রাখলাম না আর। সে দাঁড়িয়েছিল, চোখে একরাশ না বলা কথা, যার মানে বোঝার দায় এখন আর আমার নয়। হয়তো ছেলের মুখ ভেসে উঠেছিল তার চোখে, হয়তো সংসারটা টিকিয়ে রাখার শেষ চেষ্টাটুকু করছিল সে, কিন্তু সে তো সেই ছেলেটাই যে ছোটবেলা থেকে মায়ের ছায়ার বাইরে হাঁটতে শেখেনি। তাই হয়তো আজও একজন মার কথার কাছে সে এক স্বামী, এক পিতা হয়ে উঠতে পারল না। বুকের গহীনে জমে থাকা দীর্ঘশ্বাসটা চেপে রেখে আমি দরজার দিকে তাকালাম। সামনের পথটা কঠিন হলো, অন্তত নিজের ছিল। কোনো মায়া ছাড়া নয়, শুধু এক ফোঁটা চোখের জল আড়ালে গড়িয়ে পড়ল। হৃদয়ের একটুখানি ছায়া দখল করে হলেও সে তো আমার হয়েছিল। নিঃশব্দে সে প্রশ্ন করেছিল, ফাওয়াদকে দেখা যাবে? তার কণ্ঠে ছিল এক আশ্চর্য নরমতা, যেন কোনো অপরাধী অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমার বুকের গভীরে কোথাও যেন কেঁপে উঠল কিছু, তবু নিজেকে সামলে নিয়ে নিঃশব্দে পেছন ফিরে ভেতর ঘরে গেলাম। ঘুমন্ত ফাওয়াদকে কোলে তুলে এনে তার দিকে এগিয়ে দিলাম। সে সন্তানের মুখে চোখ রাখলো। দীর্ঘদিন পরে পাওয়া মুখ যেন তার বুকের ভেতর কতগুলো ব্যর্থতার লালচে দাগ ফেলে গেল। ফাওয়াদও তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আমি দেখলাম ফাহিমের চোখের কোণ ভিজে উঠেছে। তা অনুশোচনার নাকি অভিমানের আমি বুঝে উঠতে পারিনি। 10-15 মিনিট পর সে উঠে দাঁড়ালো। ফাওয়াদ তখন হঠাৎ করে কেঁদে উঠল। মনে হলো সেই ছোট্ট মনটাও টের পেয়ে গেছে, এই গন্ধমাখা কোলটাই হয়তো তার বাবার শেষ স্পর্শ। রাতে বাবা ঘরে ফিরে এলেন, চোখে ক্লান্তির রেখা, কিন্তু মুখে প্রশান্ত এক শান্তি। আমি নরম স্বরে জানালাম, আজ সে এসেছিল ডিভোর্সের কাগজ নিয়ে। আমি সই করে দিয়েছি। বাবা চুপ করে শুনলেন, তারপর মৃদু গলায় বললেন, যা কখনো জোড়া লাগার নয়, তা বয়ে বেড়ানো বৃথা। সই করে দিয়েছিস, ভালো করেছিস মা। আমি মাথা হেঁট করে রইলাম। তারপর তিনি ফাওয়াদকে কোলে তুলে নিলেন। বাবার বুকের সাথে লেপ্টে রইল ছোট্ট ফাওয়াদ, আর আমি একপাশে বসে চানাচুর, মটর, বাদামের ছোট ছোট প্যাকেট গোছাতে লাগলাম। এই ছোট্ট সংসারের ছোট ছোট কাজগুলোতেই যেন লুকিয়ে আছে আমাদের নতুন করে বাঁচার চেষ্টাগুলো। অতীতের ছায়া দীর্ঘ হলেও জীবনের আলো ছুঁয়ে যেতে জানে। ঠিক এমন নিঃশব্দ সন্ধ্যায় সেলাই আর দোকান সামলে যদি একটুখানি নিঃশ্বাস নেওয়ার সময় পাই,
তবে সেই সময়টাই যেন সমাজ আমার শ্বাসরোধ করে। জামাই ছেড়ে দিল, অলক্ষী, অপয়া, সেলাই করে কদিনই বা চলবে। আমি সেসব কানে তুলি না। এক মনে এক ধ্যানে সেলাইয়ের দোকানের কাজ করতে থাকি। সেলাইয়ের নকশা একটু ব্যতিক্রম, সবকিছু নিয়েই তীক্ষ্ণ দৃষ্টির মতো। কটু কথার ধার বয়ে যায় গ্রামের বাতাসে। সমাজের এই সীমাহীন কৌতূহল আর অন্ধবিশ্বাস আমাকে প্রতিদিন নতুন করে ক্লান্ত করে তোলে। তবে এবার মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই বাধা নিয়ম, এই গায়ের জোরে চাপিয়ে দেওয়া শাসনের বিপরীতে আমিই দাঁড়াবো। আমি হব প্রথম নারী যে মাথা উঁচু করে বলবে, জীবন মানে শুধু সহ্য করে বেঁচে থাকা নয়, নিজেকে প্রমাণ করে ভালোবেসে বাঁচার নামই জীবন। এদিকে প্রতিদিনই অনেক কাপড় আসে সেলাইয়ের জন্য। রাত গভীর হলেও কাজ ফুরোয় না, পা ব্যথায় ঝিম ধরে আসে, তবু আমি দম নেই না। কারণ আমি জানি বাজারে দর্জির থেকে 20-30 টাকা কম রাখি বলে আজ গ্রাম জুড়ে সবাই আমার কাছে কাপড় দেয়। কেনা চায় ভালো সেলাই, কম খরচে। গ্রামটা বড়, মানুষগুলো বিচিত্র, আর প্রত্যেকের চাওয়া আলাদা। কিন্তু আমিও তো আজ সেই চাহিদার একমাত্র ঠিকানা। তবু এই সবকিছুর মাঝেও যখন একটু বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তখনই সময় বাধা দেয়, দায়িত্ব চেপে বসে। তার উপর ফাওয়াদ, যার একটানা খেয়াল রাখা চাই। তাকে চোখের আড়াল করা যায় না, মা বলে কথা। তাই বাবাকে একদিন বলেই ফেললাম, তুমি আর গাড়ি চালিও না, দোকানে বসো তুমি। তোমার হাতের ওপর আমি দোকান তুলে দিতে চাই। আমি একা আর পারছি না, সেলাইয়ের কাজও যেন সময় মতো শেষ করতে পারি না। বাবা চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে যে ভরসার আভা ফুটে উঠেছিল, সেটা আমার এই সংগ্রামী জীবনকে যেন এক নতুন ছায়া দিল। আমি জানতাম এই জীবন একা টানতে হবে, তবু পাশে কেউ নিঃশব্দে দাঁড়িয়ে থাকলে তাও একটা আশ্রয় হয়ে ওঠে। আর আমিও তো সেই নারী যে শূন্য হাতে সংসার তো গড়বই। সমাজের চোখে আঙুল তুলে বলবে, দেখো মেয়েরা শুধু কান্না নয়, তারা জিতে নিতে জানে গোটা পৃথিবীও। পরদিন থেকে বাবা আর কাজে গেলেন না। আমার ভেতরে যেন এক টুকরো প্রশান্তি নেমে এলো। অন্তত এবার বাবা আমার চোখের সামনে থাকবেন। অসুস্থ শরীর নিয়ে বাবা যখন রাস্তায় নামতেন, তখন আমার প্রতিটি মুহূর্ত কেটেছে উৎকণ্ঠায়। ফোন বেজে উঠলেই বুক কেঁপে উঠত। কিছু হয়ে গেল না তো? মাঝপথে হঠাৎ যদি কিছু হয়ে যায়, এমন ভয় নিয়ে তো প্রতিটি দিন পার করছিলাম। সেদিন সকালে বাবা দোকান ঘুরে বললেন, দোকানে আরো কিছু বাচ্চাদের খাবার আনা দরকার, অনেকে এসে এটা ওটা চায়, দিতে পারি না। আমি তখন মেশিনের পাশ থেকে ছোট্ট একটা লোহার বক্স খুলে বের করলাম জমিয়ে রাখা 3000 টাকা। বললাম, এ টাকা দিয়ে অল্প অল্প করে সবকিছু হয়ে যাবে, তুমি বসো, আমি যাচ্ছি। বাজারে সেই চেনা দোকানে ঢুকতেই ছেলেটা তাকিয়ে একটু মুচকি হাসলো। চোখে ক্লান্তির ছাপ থাকলো, তার হাসিটা ছিল স্বস্তির মতো, যেন আমাকে দেখে এক ধরনের নিশ্চিন্ত হলো। আমি 3000 টাকা এগিয়ে দিয়ে বললাম, সব অল্প অল্প করে দিও তো। প্রতিদিনের কেনাকাটার এই নীরব অভ্যেসে আমাদের কথার প্রয়োজন খুব কম। সে জানে কোন কোন চকলেট বাচ্চারা বেশি পছন্দ করে, কোন লজেন্স দোকানে রাখতে হয় নিচের তাকের ডান পাশে। এই নীরব বোঝাপড়ার মাঝে হঠাৎ সে বলল, তরিন, নতুন লটারি এসেছে, খেলনা দেওয়া আছে, দি না, 10-15 প্যাকেট। আমি চোখ বড় করে তাকালাম। এই লটারি কিনতে গিয়ে যদি পুরো টাকা উড়িয়ে দিই, বাকি খাবারগুলো কি দিয়ে আনবো? আর এতগুলো বিক্রি করবোই বা কাদের কাছে? সে এক পাশে তাকিয়ে মাথা চুলকে নিয়ে মৃদু হাসলো। আজকেই বিক্রি হয়ে যাবে। খেলনাগুলো দেখলেই বাচ্চারা হাত বাড়ায়। তার কণ্ঠে ছিল চাপা এক ধরনের আশ্বাস, যেন আমার কাঁধে হাত না রেখেও বলছেন, ভরসা রাখো। আমি অনিচ্ছা সত্ত্বেও বললাম, এত টাকা নেই ভাই, তুমি বরং কম দাও। সে এবার সরাসরি চোখে চোখ রাখলো না, কিন্তু গলায় এমন এক আত্মবিশ্বাস ঢেলে বলল, টাকার চিন্তা করো না তুরিন, বাকিতে নাও, পরে দিয়ে দিও। বলে সে 5000 টাকার মালামাল গুছিয়ে হাতে দিল। তার চোখে তখনও কোনো দাবি ছিল না, ছিল শুধু এক ধরনের চুপচাপ সঙ্গ দেওয়া, যেমনটা কাছের মানুষ দেয় দূর থেকে, কিছু না চেয়ে। দোকান থেকে বেরিয়ে আসতে আসতে আমি মনে মনে বললাম,
কিছু মানুষ থাকে যারা না বলে পাশে থাকে, যাদের ভালোবাসা শব্দে নয় সহায়তায় প্রকাশ পায়। কখনো কখনো দূরের মানুষও কত নিঃশব্দে আমাদের পাশে দাঁড়ায়, যাদের আমরা ভালো করে চিনি না, আবার চিনেও বুঝি না। তাদের হাসি, তাদের চোখের ভাষা কিংবা ছোট ছোট সহানুভূতির মাঝে লুকিয়ে থাকে এক ধরনের নরম আশ্রয়, যা অভাবের বাজারে দাঁড়িয়ে, ক্লান্ত দুপুরে কিংবা হতাশ সন্ধ্যায় হঠাৎই আশার আলো হয়ে ওঠে। সে তো আমার আপন কেউ নয়, তবু প্রতিবার বাজারে এলে একরকম নির্ভরতায় তাকাই তার দোকানের দিকে। সে জানে আমার হিসাব কষে কেনা, জানে আমার ভয়ে চেপে রাখা আতঙ্ক, তবুও কিছু না বলে সে নিজে বোঝে কোনটা বেশি প্রয়োজন, কোনটা একটু পরে এলেও চলে। আজও যেমন হাতে গুজে দিল 2 প্যাকেট বাড়তি বিস্কুট, বলল না কিছু, শুধু বলল বাজারে নতুন এসেছে, দেখো যদি বিক্রি হয়, তবে কাল এসে আরো কয়েক প্যাকেট নিয়ে যেও। আমি কিছু বলি না, কেবল একটু নিচু গলায় বলি, বাকির খাতায় লিখে রাখো, কাল দিয়ে যাব। সে মাথা নেড়ে হেসে বলে, তোমার তো দেওয়ার থেকেও দেওয়ার মানুষ বেশি, কাল নয় যেদিন পারো দিও। এইসব মানুষরা পরিচয়ের খাতায় নাম লেখায় না, তারা থাকে ব্যস্ততার আড়ালে, আর্থিক হিসাবের পাতার ফাঁকে, তবে হৃদয়ের খুব গোপন কোণে একদিন ঠিকই জায়গা করে নেয়। বাড়ি গিয়ে সব মাল গুছিয়ে রাখলাম। দিনের খাটুনির ক্লান্তি তখনও গায়ে লেগে আছে, তবুও মনে হলো চোখে স্বপ্ন থাকলে ক্লান্তিও যেন আলতো হয়ে আসে। হঠাৎ দেখে আধা কেজি চাল হাতে একটা পিচ্চি এলো, বয়স 7 কি 8, মুখে ধুলো মেখে, কিন্তু চোখে খুশির ঝলক। দোকানে ঢুকে এদিক ওদিক ভালো করে চোখ বুলিয়ে 10 টাকা দামের 2টো লটারি কিনলো। তারপর আবারও প্যান্টের পকেট টেনে টুনে জমানো 10 টাকা বের করে আরো একটি লটারি কিনলো। তার চোখে মুখে এক ধরনের তৃপ্তি, যেন কোনো রাজ্য জয় করেছে। তারপর যেন একের পর এক ঢেউ উঠলো, আরো একজন, তারপর 2 জন, 3 জন, তারপর তো পুরো একটা ভিড়। আমি পুতুল পাইছি, তুই কি পাইছস? হাহা, আমি বল পাইছি, আমি প্লাস্টিকের ব্যাঙ পাইছি, আমি তো স্টিকার। বাচ্চাদের হাসির শব্দে দোকানের চারপাশে এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। চোখের পলকে যেন শেষ হয়ে গেল 10 প্যাকেট লটারি, হাতে রইল আর মাত্র 5 প্যাকেট। মনে মনে ভাবলাম, আশ্চর্য, লোকটা ঠিকই বলেছিল। সে হয়তো বেশি কিছু বলেনি, তবে বুঝিয়ে দিয়েছিল ঠিক কোনটা রাখলে দোকানে প্রাণ ফিরে আসে। আসলে দোকানে প্রতিদিন বসে থাকার মধ্যেই যে এক ধরনের অভিজ্ঞতা জমে, যা বইয়ে লেখা থাকে না, শুধু চোখ দিয়ে শেখা যায়। তার চোখ দিয়ে দেখা সে অভিজ্ঞতা আজ আমার কাজে লাগলো। বাবাকে বললাম, দোকানে তো এখন বেশ কিছু চাল জমে গেছে, তুমি বরং বিকেল নাগাদ ডিম আর চাল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিও, বাজারের দোকানের পাওনা টাকাও তো দিতে হবে। বাবা মাথা নাড়িয়ে মৃদু সায় দিলেন, চোখে যেন একটা প্রশান্তির রেখা। মেয়েটা এখন সংসার বোঝে, তার চিন্তার ঘরে যেন বাবার ক্লান্তি গলে গেছে। আমি ওদিকে বসে ভাবছিলাম, আমারও তো এবার একটু বাইরে বের হওয়া দরকার। অনেক দিন ধরে শুধু 4 দেয়ালের ভেতর চলছি, শুধু শরীর না, মনও যেন হেঁটে বেড়াতে চায়। একটু রং, একটু হাওয়া, সাথে কিছু দরকারি কাজও সেরে নেওয়া যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে বাস্তবতা পিছু টান দিল। বাবা যদি বিকেলে বাজারে চলে যান, তাহলে ফাওয়াদকে কে দেখবে? আমি জানি ওকে একা ফেলে যাওয়াটা সহজ নয়। ওর ছোট ছোট হাত দুটো এখনো মায়ের আঁচলে বাঁধা, তাই আজ হয়তো আর বের হওয়া হবে না। নিজেকে বোঝালাম, আগামীকাল, হ্যাঁ আগামীকাল নিশ্চয়ই সময় বের করে নেব। এদিকে শাশুড়ির চোখে এখনো একটাই স্বপ্ন, ছেলের ঘরে যেন এমন একটি মেয়ে আসে যার রূপে, গুণে এবং ব্যবহারে সমাজ মুগ্ধ হবে। তার চোখে পছন্দ হয়ে গেছে একটি মেয়ে, নির্ভেজাল সৌন্দর্য, দীপ্ত চেহারা আর কাজ ছুঁয়ে নামা ঘন কালো চুল। তার চোখে যেন জল জল করে উঠল আশার আলো। অস্ফুট স্বরে শাশুড়ি বললেন, এমন মেয়ে তো আমাদের পরিবারের উপযুক্ত। এই মেয়েই পারবে ফাহিমকে নতুন করে জীবন দিতে। কিন্তু কনের পরিবারের দিক থেকে ততটা উষ্ণতা দেখা গেল না। মেয়ের বাবা একটু ভিন্ন সুরে বললেন, একবার বিয়ে হয়ে যাওয়া একজন ছেলের সঙ্গে আমার মেয়েকে আমরা কেন বিয়ে দিব? আমাদের কি অভাব আছে? আমরা তো সব দিক থেকে সচ্ছল। শাশুড়ি তখনও শান্ত গলায় উত্তর দিলেন,
বেশ, তবে ছেলে মেয়েরা একটু নিজেরা কথা বলে নিক। নিজেদের মনের কথা তো বুঝতে দেওয়া দরকার, তাই না? কিন্তু মেয়ের বাবা যেন সেই প্রস্তাবে একেবারেই নারাজ। খোলসা করে বললেন, কিসের কথা? যা হওয়ার তা তো আমরা ঠিক করেই নিয়েছি। ঠিক সেই মুহূর্তে কনে নরম গলায় বলল, আব্বু, একটিবার শুধু কথা বলি না। তারপর যদি ভালো না লাগে তাহলে বিয়ে হবে না। কথা বলতে তো দোষ নেই। তার মৃদু কণ্ঠে ছিল এক ধরনের আত্মবিশ্বাস, আর চোখে অদ্ভুত রকমের স্থিরতা। মেয়ের কথায় তার বাবা আর কিছু বললেন না, চুপচাপ বসে রইলেন। আর সেই চুপ করে থাকাই যেন এক ধরনের সম্মতির ইঙ্গিত দিল। ফাহিম আর কনে উঠে পাশের ঘরে গেল। দুজনেই প্রথমে বেশ কিছুক্ষণ নিশ্চুপ। ঘরের ভেতরে যেন কথার চেয়েও বেশি গাঢ় হয়ে উঠল নিঃশব্দতা। ফাহিম এক প্রকার কুণ্ঠিত, চোখে এক ধরনের লজ্জা মেশানো ক্লান্তি। সে জানে তার জীবনের অতীত বেশ ভারী, আর এই মেয়ে যেন একেবারে হালকা বাতাসে ওরা নতুন সকাল। মেয়েটি প্রথমেই প্রশ্ন করলো না, জিজ্ঞেস করলো না তার অতীত বা ডিভোর্সের গল্প। বরং এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, আপনার নাম কি? ফাহিম খানিক চুপচাপ থেকে একসময় নীরবতা ভাঙল। স্বরটা নরম, কিন্তু গলায় ছিল এক ধরনের চাপা দ্বিধা। ফাহিম, আমার নাম। তারপরে একটু থেমে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মেয়েটি হালকা হাসলো, তার কণ্ঠ যেন কাশফুলের মতো কোমল। মেঘলা। ফাহিম মৃদু মাথা নেড়ে বলল, বেশ সুন্দর তো, একদম আপনার মতো। মেঘলা শুধু হাসলো, বলল না কিছু, কিন্তু চোখে জমে রইল একরাশ স্থিরতা। এরপর দুজনের মাঝে নেমে এলো এক প্রকার অনুচ্চারিত সংলাপ, যেখানে কথার চেয়ে অনেক বেশি ছিল অনুভবের আদান প্রদান। কখনো শুধু চেয়েও যে অনেক কিছু বলা যায় না, সেদিন তা বোঝা গেল নিঃশব্দের মাঝেও। মেঘলা চেয়ার থেকে উঠে ধীরে দরজার দিকে পা বাড়ালো। দরজার হাতলে হাত রাখার আগ মুহূর্তে একবার ফিরে তাকালো ফাহিমের দিকে। চোখে ছিল প্রশ্ন নয়, বরং উত্তর। বাইরে এসে সরাসরি বাবার সামনে দাঁড়িয়ে বলল, আমি রাজি আব্বু। এই বিয়েতে আমার আপত্তি নেই। আমি ফাহিমকে বিয়ে করতে চাই। তার গলায় ছিল না কোনো দ্বিধা, ছিল দৃঢ়তা, আর কোথাও যেন এক টুকরো মমতার ছায়া। চারপাশটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। শুধু ভেতরে ভেতরে যেন সময় থমকে দাঁড়িয়ে শুনছিল, একটি নতুন গল্পের শুরু হতে চলেছে। মেঘলার বাবার মুখ কঠিন হয়ে উঠল। তুই কি ভেবে বলছিস মেঘলা? মেঘলা চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ আব্বু, আমি ভেবেই বলছি। দুর্ঘটনা তো মানুষের জীবনে ঘটে যায়, আর ফাহিমের আগের বিয়েটাও তো ছিল তেমনই একটা ভুল সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনা। তাই বলে কি একটা মানুষকে সারা জীবন একা করে দিতে হবে? তার কি আর ভালো থাকার অধিকার নেই? তার কথায় যেন এক আশ্চর্য পরিপক্কতা ছড়িয়ে পড়ল ঘর জুড়ে। বাবা থমকে গেলেন। কিছুক্ষণ নীরব থেকে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সে নিঃশ্বাসে হয়তো সমাজের চাপ ছিল, আবার মেয়ের কণ্ঠে ভরসাও। এই সুযোগে শাশুড়ির মুখে ফুটে উঠল রাজ্য জয়ের হাসি। মেঘলার কথাগুলো যেন তার মনের কথাই বলে দিল। তিনি যেন মুহূর্তেই কিছু না শুনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন। হাত জোর করে বললেন, ভাইজান, মেয়ের মুখের ওপর কথা বলবেন না। যা হয় ভালোই হয়। বিয়েটা যদি আপনি আজ পাকা করে দেন, তাহলে আমার শান্তি হয়। মেয়েটা আমার ঘরের ভাগ্য হয়ে আসবে, আমি জানি। ঘরে উপস্থিত সবাই একরকম থম ধরে রইল। আর মেঘলা, সে তখন নিঃশব্দে দাঁড়িয়ে ছিল, মুখে স্থিরতা, আর মনে এক অনির্বচনীয় রকম আবেগ, যেখানে ভবিষ্যতের নতুন পথে পা রাখার প্রস্তুতি ঠিক তখনই শুরু হয়ে গিয়েছিল। অবশেষে বিয়ের দিনক্ষণ ঠিক হলো। আজ মঙ্গলবার, আর আগামী শুক্রবারই হবে বিয়ে। সময় হাতে মাত্র 2 দিন। মেঘলার বাবা কপালে ভাঁজ ফেলে বললেন, এই অল্প সময়ের মধ্যে কিভাবে কি করব ভাবতেই পারছি না। এত দ্রুত তো? শাশুড়ি একগাল প্রশান্তির হাসি হেসে বললেন, বিয়ে মানে কি আতশবাজি, ঢাকঢোল আর লোক খাওয়ানো? আজকাল তো খাওয়ানোর পেছনে খরচ করলে মানুষ বেশি তৃপ্ত নয়, বরং কুৎসাই করে বেশি। আজ খাবে, কালই হয়তো বলবে ঘি ছিল না।
মাংস ঝাল ছিল, কিংবা আয়োজন কম। আমি এমন লোক দেখানো বিয়ে একেবারেই পছন্দ করি না ভাইজান। তার কণ্ঠে ছিল কুটিলতা। তিনি আবার একটু এগিয়ে বললেন, আপনি বরং এক কাজ করুন, বিয়েতে যা খরচ করতেন তা দিয়ে যদি মেয়েকে গহনাগাটি কিনে দেন, তবে সে সারা জীবন তা পড়তে পারবে। সেটাই তার কাছে স্মৃতি হয়ে থাকবে, আর সুখের সাথীও। একটু থেমে তিনি কৌতুক ভরা গলায় বললেন, আমার কথায় আবার আপনি রাগ করেননি তো ভাইজান? মেঘলার বাবা শান্তভাবে মাথা নাড়লেন। রাগ করব কেন? আপনি তো ঠিক কথাই বলেছেন। আমি চাই মেঘলা যেন যেখানে যায় ভালো থাকে, সম্মান নিয়ে থাকে। এদিকে রাত গভীর হয়ে এসেছে, চারপাশ নিথর নিস্তব্ধতায় মোড়া। তবুও তুরিনের চোখে এক ফোঁটা ঘুম নেই। চোখ বুঝলেই যেন ফাহিমের মুখ ভেসে ওঠে, তার হাসি, তার চলা, কিংবা কোনো এক বিকালে নির্জন নীরবতা, যেখানে ফাহিম বসেছিল আর তুরিন মায়া ভরা চাহনিতে তাকিয়েছিল। তুরিন ধীরে নিজেকে প্রশ্ন করে, চাইলেই কি মানুষ তার স্মৃতির ভিতর থেকে কাউকে মুছে ফেলতে পারে? যে মানুষের সাথে কাটিয়েছে 1 বছর। না, সেটা শুধু সময় ছিল না, সেটা ছিল প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকা অনুভব, একটা হাত ধরার নিশ্চয়তা, একটা সংসার গড়ার অপূর্ণ স্বপ্ন। সে চায় ভুলে যেতে, চায় নিজেকে মুক্ত করতে সব কষ্ট থেকে, কিন্তু অবাধ্য মন তার কথা শোনে না। মনে হয় হৃদয়টা এখনো ফাহিমের নামে ধুকপুক করে চলে। নিজের শরীর যেন আজ নিজের হয় না, ভেতরের প্রতিটি অঙ্গ যেন গেঁথে আছে সেই মানুষটার কিছু না বলা স্পর্শে। তুরিন জানে, সম্পর্ক শেষ হয়ে গেল, সম্পর্কের স্মৃতি কখনো শেষ হয় না। সে কেবল রূপ বদলায়, আলো থেকে ছায়ায়। চাঁদের আলোর মতো ধোয়াটে এক ভাবনায় তুরিন তাকিয়ে থাকে জানালার ফাঁক দিয়ে। ভেবেই চলে, আমি কি কখনো আসলেই ভুলতে পারবো তাকে? ফাহিম এখন স্বপ্নে বিভোর। তার চারপাশে যেন উৎসবের রং ছড়ানো এক নতুন সকাল অপেক্ষা করছে। অবশেষে তার জীবনে আসতে চলেছে সেই রূপকথার রাজকন্যা, যাকে নিয়ে সে বুক ফুলিয়ে বলতে পারবে, এই তো, এটাই আমার বউ, যাকে নিয়ে কোনো ব্যাখ্যা দিতে হবে না, কারো চোখে চোখ রেখে নিজেকে প্রমাণ করতে হবে না। সে মনে মনে হাসে। আমি তো এমনই কাউকে কল্পনা করেছিলাম, যার রূপে, ব্যবহারে আমি গর্ব করতে পারি। তার চোখের সামনে মেঘলার মুখ ভেসে ওঠে স্মার্ট, রুচিশীল, শহুরে ছাদের আধুনিক এক মেয়ে। একটু ভাবলেশীন, আবার কোথাও এক চিলতে স্নিগ্ধতা। ফাহিম এতটাই ব্যস্ত হয়ে পড়লো তার নতুন জীবন গড়তে, নতুন বিছানার চাদর, নতুন বইয়ের পছন্দ মতো ঘর সাজানো, ছোটখাটো আনুষ্ঠানিকতা নিয়ে যেন তার দিন রাত ঘুরপাক খায়। এই ব্যস্ততায় নিমেষেই কোথায় যেন মুছে গেল ফাওয়াদ নামের শিশুটির অস্তিত্ব। আর তুরিন, সে যেন কোনো দূরের পরিচিত, অচেনা এক সময়ের গল্প। ফাহিম একটিবারও ভাবল না ফাওয়াদের চোখের কান্না, তুরিনের নীরব সই, বা তার মায়া ভরা চাহনি। সে শুধু ভাবল, নতুন জীবন, নতুন শুরু এবার। আমারও অধিকার আছে হাসতে, সমাজে বুক ফুলিয়ে বাঁচতে। ভোরের আলো ফোটার আগে তুরিন ব্যস্ত হয়ে পড়ে গৃহকর্মে। রান্না বান্না সেরে ফাওয়াদকে খাইয়ে গোসল করিয়ে যখন তাকে ঘুম পাড়ালো, তখন সূর্য মধ্যাকাশে। দুপুর নাগাদ ওড়নাটা গুছিয়ে বেরিয়ে পড়ল সে। গ্রামের এক ঘর থেকে আরেক ঘরে। চাচি, জেঠি, খালা যার কাছে যাচ্ছে, বলছে একটাই কথা, চাচি, মেয়েটাকে একটু সময় দিন, বই হাতে দিন। বিয়ের চেয়ে বড় পরিচয় হচ্ছে জ্ঞান আর আত্মমর্যাদা। একটা মেয়ে যদি স্বাবলম্বী হয়, তাহলে কেউ তাকে অমান্য করার সাহস পায় না। ছেলের পরিবারের লোকেরা তখন ভাববে, এই মেয়েকে সম্মান না দিলে নিজের মানহানি হবে। মেয়েরা শুধু কারো ঘরের বউ হয়ে জন্মায়নি, সে নিজেও একটা ঘর গড়তে পারে, একটা সমাজ গড়তে পারে। তুরিনের কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে তীব্র অগ্নিশিখা, কিন্তু তার এসব কথা যেন বাতাসে মিলিয়ে যেতে থাকে। কারো চোখে তুরিন উদ্ভট এক মানুষ, কারো চোখে অহংকারী, কারো চোখে গায়ের মেয়ে হয়ে শহুরে আদব কায়দা শেখানো এক ধৃষ্টতা। অনেকে মুখ চেপে হাসে, কেউ আবার সরাসরি বলেই ফেলে, তুই তো নিজেই সংসার করতে পারলি না, এখন আবার আমাদের শেখাতে এসেছিস। তুরিন শুনে নেয়, গিলেও ফেলে, কিন্তু দমে যায় না।
সে জানে সত্য কথা প্রথমে কানে বাজে, পরে মনে জাগে। এই হা হুতাশ, এই হাসাহাসির মাঝে কোনো একদিন কারো হৃদয়ে তার কথা রোপণ করবে এক ক্ষুদ্র বীজ, যা সময়ের সঙ্গে একদিন মহিরুহ হয়ে সমাজের ছায়া হয়ে দাঁড়াবে। আর তুরিন, সে ততদিন চলতেই থাকবে, এক হাতে সন্তান, আরেক হাতে দীপ্ত সাহস নিয়ে। তুরিন যখন বিকেলে শেষ রোদ মেখে নিচের বাড়ির দিকে হাঁটছিল, ঠিক তখনই পেছন থেকে চিরচেনা এক বিষাক্ত কণ্ঠস্বর কানে এলো। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? মুখ লুকায় ঘরে বসে থাকার বদলে দোকান চালায়, আবার গায়ে গায়ে ঘুরে বুদ্ধির বাতিও জ্বালায়। কথাটা যেন কানের পর্দা চিরে হৃদয়ের গভীরে বিদ্ধ হলো। তুরিন থেমে দাঁড়ালো, ধীরে ধীরে ঘুরে তাকিয়ে বলল, আপনারা কেন বারবার ভুলে যান? চাচি, একজন ডিভোর্সি নারীও কিন্তু নারী, আপনার মতোই। সে অন্যায় করেনি, সে শুধু অন্যায়ের পাশে দাঁড়ায়নি। তারও যেমন বাঁচার অধিকার আছে, তেমনি নিজেকে গড়ার স্বপ্ন দেখার অধিকারও আছে। আর দোকান চালানো কোনো লজ্জার কাজ নয়। আমি ভিক্ষা করি না, চুরি করি না, নিজের শ্রমে নিজের ঘামে জীবন গড়ছি। এতে যদি লজ্জা থাকে তাহলে সমাজের মুখ ঢাকাই ভালো। চাচির মুখ বিকৃত হলো অপমানে। কিছু না বলে উল্টো দিকে মুখ ফিরিয়ে হাঁটা দিলেন। তুরিন এক মুহূর্ত তাকিয়ে রইল তার পেছনে, তারপর পা বাড়ালো নিজের ছোট্ট ঘরের দিকে। হাঁটতে হাঁটতে তার মনে হলো, আমি শুধু এই গ্রামের মেয়েদের নয়, প্রত্যেক অপমানিত, প্রত্যাখ্যাত, অবহেলিত ডিভোর্সি নারীর বুকের মাঝে ছড়িয়ে দেব সাহসের আলো। তারা যেন নিজের মুখ লুকিয়ে না চলে, বরং মাথা উঁচু করে বলে, আমি তুরিনের মতো একজন। আকাশের পানে তাকিয়ে তুরিন শুধু মনে মনে বলল, জীবনটা শেষ হয়নি, এটা তো কেবল শুরু। গোটা গ্রামে এখন একটাই আলোচনার বিষয়, তুরিন ওই ডিভোর্সি মাইয়া না? এখন ঘরে ঘরে ঘুইরা জ্ঞান দেয়। কাণ্ড দেখছো? মনে হয় যেন কই থেকে আইছে। প্রধানমন্ত্রী হইয়া হাসাহাসি, চোখ রোলানো, কটু কথা, যেন গোটা গ্রামটাই এখন তুরিনকে উপহাসের মঞ্চ করে তুলেছে। তুরিন যেখানে দাঁড়ায় পেছনে ফিসফিস শব্দ, মুখ চেপে হাসি, আর তার আড়ালে দৃষ্টিতে গলে পড়ে একরাশ ঘৃণা আর বিদ্বেষ। সন্ধ্যার পর ঘরে ফিরে বসে আছে তুরিন, চোখে ক্লান্তি, মুখে অপার নীরবতা। ঠিক তখনই বাবার নরম হাতটা পড়লো তার কাঁধে। তুরিন, এসব কাজ বাদ দে মা, গ্রামের মানুষ যেমন চলতেছে চলুক না, তাতে আমাদের কি আসে যায়? লোকে তোকে নিয়ে হাসাহাসি করে, বাবা হয়ে আমি সেটা মেনে নিতে পারি না। তুরিন বাবার দিকে তাকিয়ে হেসে ফেলল। না, তা কষ্টের হাসি নয়, বরং একরাশ যন্ত্রণাকে শক্তিতে রূপ দেওয়ার এক সাহসী প্রতিচ্ছবি। বাবা, জানো তো, সত্যের পথে হাঁটা কখনোই সহজ না। এই সমাজ ভাঙা মানুষকে দেখতে চায়, ঘুরে দাঁড়ানো মানুষকে না। তাদের সহানুভূতি থাকে যতক্ষণ তুমি কান্না করো। তুমি যদি হেসে ওঠো, তাদের গায়ে যেন আগুন লাগে। আমি জানি বাবা, ডিভোর্সি বলে আজ আমাকে নিয়ে এত কটাক্ষ, কিন্তু আমি চুপ থাকলে, মুখ লুকিয়ে পালিয়ে বাঁচলে, তাহলে পরের তুরিনটা কি শিখবে? বাবা চুপ করে তাকিয়ে রইলেন মেয়ের মুখে। তুরিন আবার বলল, আমি চাই প্রত্যেকটা মেয়ে বুঝুক, ডিভোর্স কোনো অভিশাপ নয়। এটা এক জীবনের অবসান ঠিকই, কিন্তু আরেকটা নতুন জীবনের শুরুও বটে। নিজেকে গুটিয়ে নয়, নিজেকে গড়েই বাঁচতে হবে। মেয়েরাও বাঁচবে বুক ফুলিয়ে, মাথা উঁচিয়ে। ডিভোর্সি হোক, বিধবা হোক, প্রত্যেক নারীর আছে সম্মান নিয়ে বেঁচে থাকার পূর্ণ অধিকার। আর আমি হব তাদের জন্য এক জ্বলন্ত প্রদীপ। পূর্ব ঠিকই, কিন্তু আলো ছড়াবো। বাবা আর কিছু বললেন না, তবে তার চোখের কোণে জমে থাকা জলরাশি বলছিল তিনি গর্বিত। তুরিন তার মেয়ে, এটাই তার বড় পরিচয়। পরদিন দুপুর গড়িয়ে বিকেলের দিকে তুরিন হাঁটতে হাঁটতে আবার সে দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। হাতে ধরা একটা ছোট ব্যাগ, যেখানে তার দোকানের পাওনা টাকাগুলো গুছিয়ে এনেছে।
সাথে ছিল আরো কিছু নতুন মাল নেওয়ার ইচ্ছে। দোকানের ছেলেটি বাহার দূর থেকে তাকে দেখে চেনা হাসিতে মুখ ভরালো। কণ্ঠে একরাশ রসিকতা মিশিয়ে বলে উঠল, আরে বেগম রোকেয়া এসেছে। গতকাল তো কোনো খোঁজই পাওয়া গেল না। ভাবছিলাম তুমি বুঝি ঢাকা চলে গেলে নতুন কোনো বিপ্লব ঘটাতে। তুরিন হালকা হাসলো, কিন্তু চোখে মুখে ছিল একটা স্থিরতা। চুপচাপ গিয়ে দোকানের বাদিকে চেয়ারটায় বসে বলল, মজা করছেন আমায় নিয়ে? হাসির রেখা মুহূর্তে মিলিয়ে গেল বাহারের মুখ থেকে। কণ্ঠটা নরম হলো, চোখ দুটো একটু সরল না তুরিনের চোখ থেকে। আরে না, কখনো না। তুমি রাগ করো না, আমি ব্যঙ্গ করে বলিনি। তুমি সত্যি আমাদের বেগম রোকেয়া। তোমার মতো সাহস আর সংগ্রাম দেখি কয়জনের আছে এই গ্রামে, এমনকি শহরেও। তুমি তো একটা চলন্ত উদাহরণ, বুঝলে না? তুরিন কিছু না বলে চুপচাপ থলেটা এগিয়ে দিল তার দিকে। ছেলেটা টাকাগুলো হাতে নিয়ে একটু থেমে বলল, এই টাকাগুলো পরে দিলেও চলতো। তোমার মতো মানুষদের আমি ব্যবসায়ী হিসেবেই দেখি না। তুমি বরং আগে এগিয়ে যাও, দোকানটা দাঁড় করাও। তুরিন কিছু না বলে ব্যাগ থেকে আরো 3,000 টাকা বের করলো। টাকাগুলো ছেলেটার হাতে দিয়ে মৃদু স্বরে বলল, এই টাকায় সব অল্প অল্প করে দিন, যাতে দোকানে রাখলে মানুষ যা চাইবে আমি দিতে পারি। বাহার ছেলেটা মাথা নেড়ে সব অল্প অল্প করে গুছিয়ে দিল, যেন প্রতিটি জিনিস বেছে নেওয়ার সময় যত্নের কমতি নেই। ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, এই বাহার। বাহার মাথা তুলে সাড়া দিল, জি বাবা। ফেরার সময় তোর মায়ের ওষুধ নিতে ভুলিস না যেন। হ্যাঁ ঠিক আছে, তুমি আগে বাড়ি যাও। তুরিন এতদিন এই দোকানে বহুবার এসেছে, কিন্তু আজ পর্যন্ত বাহারের পরিবার বা ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। তবু আজ হঠাৎ তার মনে হলো, এই নীরব সরল ছেলেটা আসলে কেমন জীবনে বাস করছে। মোলায়েম কণ্ঠে প্রশ্ন করলো, শুনুন, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। উনি আপনার বাবা? বাড়িতে আর কে কে আছেন? মা, বাবা আর আমি। আর একটা ছোট ঘর আছে। জায়গা জমি ছিল, কিন্তু সব বিক্রি করে বাবাই বড় দোকানটা খুলে দিলেন। একমাত্র ছেলে চোখের আড়াল করতে চান না বলে বিদেশ পাঠাননি, বরং দোকানটা দিয়ে দিয়েছেন। তুরিন চুপচাপ শুনছিল, তারপর কৌতূহলী চোখে বলল, বিয়ে করলেন না কেন? বাহার হেসে বলল, বয়স তো মাত্র 30। তুরিন ভ্রু তুলে তাকালো, 30 বছরকে আবার মাত্র বলছেন নাকি? বাহার কাঁধ ঝাঁকিয়ে বলল, পুরুষ মানুষ তো চাইলে 50 বছর বয়সে বিয়ে করে ফেলতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সমাজ যেন ঘড়ির কাঁটা বেঁধে দেয়। তুরিনের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু মনে এক অদ্ভুত প্রশ্নের ঢেউ উঠল। সমাজ কি সত্যিই পুরুষকে এতটা স্বাধীনতা দেয়, নাকি পুরুষরা নিজেরাই তা কুড়িয়ে নেয়? বাহার ঠোঁটে হালকা হাসি টেনে আবারও বলল, কি বেগম রোকেয়া, আজ বড় চুপচাপ দেখা যাচ্ছে যে? তুরিন চোখ তুলে এক মুহূর্ত তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। চুপচাপ হাতে ব্যাগ তুলে নিল, যেন শব্দগুলো তার কানে পৌঁছালো, মন পর্যন্ত পৌঁছায়নি। দোকান থেকে বেরিয়ে গ্রামের কাঁচা রাস্তায় পা বাড়ালো সে। হাওয়া হালকা ধুলো উড়িয়ে আনছে, কিন্তু তার মাথার ভেতর যেন ঝড় বইছে। একটার পর একটা প্রশ্ন গুনগুন করছে মনে। মানুষকে কি সত্যি এত সহজে পড়া যায়? বাহারের কথাগুলো কি কেবলই মজা? বাড়ি ফিরে বাবার পাশে বসে ধীরে বললাম, বাবা, দোকানটা এবার একটু বড় করা দরকার। তিনি ভ্রু কুঁচকে তাকালেন, মানে? আমি মৃদু হাসলাম, মানে দোকানে শুধু যে জিনিসগুলো আছে তাই নয়, এবার একটু আধটু মশলাপাতি, চাল ডাল এগুলো রাখা দরকার, যাতে গ্রামের মানুষ এক দোকানই সব পায়। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু মা, এতে তো অনেক টাকা লাগবে। আমি আশ্বস্ত করলাম, সব একসাথে তো আনবো না বাবা, ধীরে ধীরে অল্প অল্প করে সাজাবো দোকান। যেমন নদী ফোঁটা ফোঁটা জল পেয়ে পূর্ণ হয়, তেমনি আমার দোকানও ধীরে ধীরে ভরে উঠবে। তিনি একটু চুপ থেকে মাথা নেড়ে বললেন, তুই যা ভালো বুঝিস মা। তোর চোখে আমি আগুনের শিখা দেখছি, যা একদিন তোর জীবনই বদলে দেবে। রাতে হঠাৎ ফোনের পর্দায় ভেসে উঠল ফাহিমের নাম। ইচ্ছে করে ধরলাম না। দ্বিতীয়বার বেজে উঠল, তাও না। তৃতীয়, চতুর্থ, অবশেষে পর পর কয়েকবারের পর রিসিভ করলাম। শীতল কণ্ঠে সালাম দিলাম।
ওপাশ থেকে মধুর অথচ কেমন যেন অপরিচিত শোনানো স্বর। আগামী পরশু আমার বিয়ে, তোমার দাওয়াত রইল। না চাইলেও বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরল। ক্ষীণ কণ্ঠে বললাম, বেশ ভালো। তুমি আসবে? কোন অধিকারে আসবো? বিয়েতে আসতেও কি অধিকারের প্রয়োজন পড়ে? এরপর আর নিজেকে সামলাতে পারলাম না, চিৎকার করে উঠলাম, আপনি শুধু দেখতে মানুষ, কিন্তু আপনার আচরণ পশুর মতো হয়ে গেছে। আপনি জানতেন আমি আপনাকে কতখানি ভালোবাসি, তাও আপনি আমায় টুকরো টুকরো করে ফেলেছেন। আর আজ সেই ক্ষতের ওপর লবণ ছিটাতে এসেছেন। আপনি কি আমায় একটুখানি ভালো থাকতে দেবেন না? শান্তিতে বাঁচতে দেবেন না? ওপাশ থেকে দীর্ঘ নীরবতা, তারপর হঠাৎ কল কেটে গেল। আমি বিছানায় মুখ গুজে ভেঙে পড়লাম। মনে হলো যেন ভেতরটা কেউ শূন্য করে দিয়েছে। নিজেকে ভীষণ নিঃস্ব মনে হলো, যেন শূন্য ঘরে হঠাৎ সব আলো নিভে গেছে। কেন এমন হচ্ছে? এ তো হওয়ারই ছিল, সে তো কখনো আমার ছিল না। তবু আজ মনে হচ্ছে হারিয়েছে এক টুকরো নিজেরই প্রাণ। পুরোটা রাত চোখে এক ফোঁটা ঘুম নামেনি। ভোরের প্রথম আলো যেন চোখের ফোলা ভাব ঢাকতে পারল না। সকালে বাবা বারবার জিজ্ঞেস করতে লাগলেন, চোখ মুখ এত ফোলা কেন মা? আমি হেসে বললাম, কিছু না বাবা, হয়তো এমনি হয়েছে। কিন্তু তিনি থামলেন না। শেষমেশ অনিচ্ছায় বলে ফেললাম, আগামীকাল ফাওয়াদের বাবার বিয়ে। বাবা এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, তুই তার জন্য কাঁদছিস? আমি তৎক্ষণাৎ মাথা নেড়ে উত্তর দিলাম, কই না তো, তার জন্য কেন কাঁদবো? সে যেমন আমার কেউ না, আমিও তেমন তার কেউ না। বলে রান্নাঘরের দিকে চলে এলাম, বাবার সন্দেহের দৃষ্টি থেকে পালাতে। সকাল গড়ানোর আগে খবর এলো এক চাচির ঘরে নাতি এসেছে। খুশিতে তিনি মিষ্টি নিয়ে এলেন, শুনেই মনটা ভালো হয়ে গেল। নাদিয়া তো আমার ছোটবেলার খেলার সাথী, তাই মনে হলো গিয়ে একবার তার ছেলেকে দেখে আসি। দোয়া ছুঁয়ে ঘরে ঢুকলাম। বাচ্চাটির কাছে গিয়ে স্নেহ ভরা চোখে তাকাতে হঠাৎ চাচি বাচ্চার মুখ ঢেকে দিলেন। কঠোর গলায় বললেন, বিধবা ডিভোর্সি নারী নবজাতকের মুখ দেখতে নেই, জানিস না? অবাক হয়ে প্রশ্ন করলাম, দেখলে কি হয়? তিনি বিন্দুমাত্র ইতস্তত না করে উত্তর দিলেন, বাচ্চার ক্ষতি হয়। পাশে শুয়েছিল নাদিয়া, সে মায়ের কথা একবারও প্রতিবাদ করলো না। হয়তো ভাবলো নিজের ছেলের সামনে আমি তার কে। আমি নিঃশব্দে পেছন ফিরলাম। বাড়ির পথে হাঁটতে হাঁটতে মনে হলো এই সমাজের হৃদয়ে যেন অদৃশ্য কাঁটা বিঁধে আছে, যা ভালোবাসা নয়, কেবল ঘৃণা আর কুসংস্কার জন্ম দেয়। আমার ভেতরে তীব্র বিতৃষ্ণার ঢেউ উঠল। এই সমাজ তার চোখের কালোটা হারিয়ে ফেলেছে। শুধু দেখে কে বিধবা, কে ডিভোর্সি, মানুষটা দেখে না। বিকেল নাগাদ গ্রামের প্রতিটি বিধবা ও ডিভোর্সি নারীকে খবর পাঠালাম। গ্রামের তথাকথিত সভ্য মানুষরা আমার ডাকে সাড়া দেয়নি, কিন্তু যারা আমার মতো অবহেলিত, যারা প্রতিদিন সমাজের তির্যক দৃষ্টি সহ্য করে বেঁচে আছে, তারা একে একে চলে এলো। আমার ছোট্ট ঘরটিতে তারা মাটিতে গোল হয়ে বসলো। কারো মুখে লাজুক নীরবতা, কারো চোখে দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভের ছায়া। আমি চারপাশে তাকিয়ে ধীরে ধীরে বললাম, এভাবে আর কত? আমরা যদি চুপচাপ শুধু সহ্য করে যাই, তবে এই অন্যায়, এই কুসংস্কার আজ নয়, 100 বছর পরে একইভাবে বেঁচে থাকবে। আমাদের মতো অসংখ্য মেয়ের জীবন রাতের অন্ধকারের মতো নিঃশেষ হয়ে যাবে, অদেখা, অশ্রুত, অবহেলিত। আমরা মানুষ, শাপগ্রস্ত ছায়া নেই। আমাদের বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে, মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। এখন সময় এসেছে আমরা নিজেরাই শৃঙ্খল ছিঁড়ে ফেলি। সমাজকে জানিয়ে দিই, বিধবা বা ডিভোর্সি কোনো অভিশাপ নয়, এ আমাদের জীবনের আরেকটি অধ্যায় মাত্র। এর মধ্যে এক বয়স্কা মহিলা দ্বিধা ভরা গলায় বললেন, আমাদের এখন কি করা উচিত? আমি দৃঢ় স্বরে উত্তর দিলাম, আমাদের সবার আগে স্বাবলম্বী হতে হবে। নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে এগিয়ে যেতে হবে, যেন সমাজের কেউ আমাদের তুচ্ছ করে ফেলে না যেতে পারে। আরেকজন বললেন, কি করব আমরা? তোমার মতো তো আর সবাই দোকান খুলতে পারবো না। এক গ্রামে কয়টা দোকানই বা থাকবে? আমি মৃদু হেসে বললাম, দোকান কেন খুলতে হবে? তোমরা যে কাজে পারদর্শী সেই কাজটাই ধরো।
যা করতে ভালো পারো সেটাই তোমার হাতিয়ার হবে। পাশ থেকে আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা তো তেমন কিছুই পারি না। আমি এবার গলা উঁচু করে বললাম, ভুল। সবার ভেতরে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে। আমাদের শুধু সেই প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে। পারবো না এই কথাটা জীবনে কখনো জায়গা পাবে না। মনে রেখো, আমরা সব পারি। আমাদের সব পারতেই হবে। কেউই জন্মের সময় হাতে কোনো কাজ নিয়ে আসে না। প্রতিটি দক্ষতা গড়ে ওঠে সময়ের সাথে, ধৈর্য ও চেষ্টার মাধ্যমে। আজ যদি আমরা প্রথম পদক্ষেপ নেই, আগামীকাল পথ নিজেই তৈরি হয়ে যাবে। আমি চারপাশে সবার মুখের দিকে তাকালাম। সবার চোখে এক ধরনের ভয়, অনিশ্চয়তা, কিন্তু তার নিচে লুকিয়ে আছে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। আমি দৃঢ় কণ্ঠে বললাম, শোনো, আমরা যদি আজও চুপ করে থাকি, তাহলে আগামীকাল আমাদের মেয়েরা, নাতনিরা ঠিক এই একই অপমানের শিকার হবে। তাদের জীবনও কেটে যাবে চোখের জল আর মানুষের বিষাক্ত কথার মধ্যে। আমরা কারো দয়া ভিক্ষা চাই না। আমরা চাই আমাদের অধিকার, আমাদের সম্মান, যা হাত বাড়িয়ে কেউ দেবে না। নিজেদের শক্তিতে কুড়িয়ে আনতে হবে। তোমরা যে বীজ বুনতে জানো, সেটা দিয়ে শাকসবজি চাষ করো। যে সেলাই জানো, সেটা দিয়ে কাপড় বানাও। কেউ যদি মশলা গুঁড়োতে পারো, সেটা বাজারে বেচো। ছোট হোক বা বড়, প্রতিটি কাজেরই মূল্য আছে। আমাদের কণ্ঠ চেপে রাখা হবে না আর। আমরা যে হাসতে জানি, বাঁচতে জানি, এটা এই সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আজ থেকে আমরা শুধু অবহেলিত নারী নই, আমরা হব আমাদের বেঁচে থাকার শক্তি। আমাদের বুকের ভেতর যে আগুন জ্বলছে, সেটাই হবে আমাদের পথ চলার আলো। আমি হাত উঁচু করে বললাম, কে কে আমার সাথে আছেন? এক মুহূর্ত নীরবতার পর সবাই একসাথে বলে উঠল, আমরা আছি। এদিকে পরদিনই ফাহিমের বিয়ে সম্পন্ন হলো নিভৃতে, মাত্র 4-5 জন আত্মীয়ের উপস্থিতিতে, সাদামাটা আয়োজনে। তবু সেই ছোট্ট পরিসর শাশুড়ি মেঘলাকে মনে প্রাণে বরণ করে নিলেন, যেন বহু প্রতীক্ষার পর ঘরে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ঘরে এসে বিয়ের শাড়ি খুলে মুহূর্তেই সালোয়ার কামিজ পরে নিল মেঘলা। শাশুড়ির চোখে খানিক বিস্ময় আর অভ্যাসগত প্রত্যাশা ভেসে উঠল। নরম স্বরে বললেন, নতুন বইরা শাড়ি পরবে, সালোয়ার কামিজ নয় মা। মেঘলা যেন কথাটা শুনেও না শোনার ভান করলো। তার চলাফেরা অদ্ভুত এক স্বাধীনতার ছাপ। শাশুড়ি পুনরায়, এবার একটু মৃদু অনুনয় বললেন, বেশি না হলেও মাসখানেক শাড়ি পরে নাও। প্রত্যুত্তরে মেঘলা অবিচল গলায় জানিয়ে দিল, আমি শাড়ি পরে অভ্যস্ত নই মা। শাশুড়ি এক মুহূর্ত চুপ করে রইলেন, ঠোঁটের কোণে অদৃশ্য এক দীর্ঘশ্বাস। মনে হয় বুঝে গেলেন, এই মেয়েটি তার ঘরে এসেছে বউ হয়ে, কিন্তু নিজের মতো করে চলা দৃঢ় সংকল্প নিয়ে। বাড়ি ফেরার পথে পেছন থেকে এক চাচার তীক্ষ্ণ কণ্ঠ কানে এলো, নিজে তো দেশের প্রধানমন্ত্রী হয়ে বসেছ, হুহ, নিজের কতটুকু সামর্থ্য, কতটুকু মুরদ আছে যে কিনা গ্রামের বাকি মেয়েদের স্বাবলম্বী করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছ। নিচে পায়ে দাঁড়াতে পারো না, তারপরও আরেকজনকে স্বপ্ন দেখাও। মেয়ে মানুষ হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াও, নিজের ইজ্জত নিজেই নষ্ট করছো, সাথে গ্রামের বাকি মেয়ে বউদেরও নষ্ট করার চেষ্টা চালাচ্ছ। তার কণ্ঠে অবজ্ঞা, চোখে উপহাসের ঝিলিক, যেন আমি অপরাধী, শুধু আমার স্বপ্ন দেখা সাহসের জন্য। আমি তার কটু কথা কানে না তুলে মাথা উঁচু করে নিজের মতো এগিয়ে চললাম। দিনের পর দিন পেরিয়ে গেল। 1 মাস কেটে গেছে, কিন্তু এখনো গ্রামের কোনো নারী একটুও কাজের উদ্যোগ নেয়নি। মনে হলো এভাবে হাত গুটিয়ে বসে থাকলে সব স্বপ্ন ধুলোয় মিশে যাবে। তাই পরদিন আবারও সবাইকে ডেকে নিলাম। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলাম, আপনারা এভাবে থেমে আছেন কেন? সবাই একসাথে যেন এক সুরে বলল, সাহস পাচ্ছি না, ভয় লাগছে। আমার বুকের ভেতর দীর্ঘশ্বাস জমে উঠল। বুঝে গেলাম, এবার যা করার সব আমাকেই করতে হবে, নিজ উদ্যোগে, নিজের শক্তিতে। কিন্তু কিভাবে, কোথা থেকে শুরু করব? অনেক ভেবে বললাম, যা করার আমি করব। আপনারা শুধু আমার নির্দেশ মতো কাজ করবেন, আর আপনাদের শ্রম অনুযায়ী প্রাপ্য পারিশ্রমিক পাবেন। আমার দৃঢ় কণ্ঠে আত্মবিশ্বাসের সুর ছিল। সেই সুরে ভর করে যেন সবার চোখে নতুন আলো জ্বলে উঠল। কারণ ভেতরে ভেতরে সবাই তো চায়
সমাজের মাঝে বুক ফুলিয়ে হাঁটতে, নিজের অস্তিত্বের গর্ব নিয়ে বাঁচতে। তাই এবার তুরিনের ডাকে আর কেউ পিছিয়ে রইল না। এদিকে মেঘলা নিত্যদিনের খেয়াল খুশি, আজ এই রেস্টুরেন্টে খেতে যাবে, কাল ওখানে ঘুরতে চাইবে, মাঝে মাঝে অনলাইনে নিজের ইচ্ছা মতো দামি দামি জিনিস অর্ডার করে বসে। প্রত্যেকটা পয়সা ফাহিমের পকেট থেকে ঝরে যায়, আর শাশুড়ি দাঁতে দাঁত চেপে সব হজম করেন। কিন্তু মনে জমতে থাকে অভিমান আর ক্ষোভ। আজ শাশুড়ি একটু কঠোর স্বরে বললেন, বিয়ের তো 1 মাস হয়ে গেল, এখন রান্নাঘরের দিকেও নজর দাও। মেঘলা তখনও হাতে মেহেদি লাগিয়ে আলতো ফু দিচ্ছে, যেন কথাগুলো তার কানে পৌঁছায়নি। শাশুড়ি আবারও বললেন, যাও রান্নাঘরে গিয়ে 1 কাপ চা করে আনো। মেঘলার মুখে তাচ্ছিল্যের হাসি। আমাকে দেখে কি আপনার কাজের মেয়ে মনে হয়? আমি এবারের বউ, কাজের মেয়ে নই। শাশুড়ির কণ্ঠে ধৈর্য আর কঠোরতা মিলেমিশে উপচে পড়ল। সংসারের কাজকর্ম বাড়ির বউয়েরাই করে, এ দায়িত্ব সকল বউয়ের নিতে হয়, আমিও নিয়েছিলাম। মেঘলার কণ্ঠে বিদ্রুপ। দায়িত্ব মানে কি শুধু ঘরের কাজ? আমি তো তাতে রাজি নই। দায়িত্ব যদি আমার হাতে তুলেই দেন, তবে টাকা পয়সা থেকে শুরু করে সবকিছুর কর্তৃত্ব আমার হাতে দিন। শাশুড়ি আজ স্থির থাকতে পারলেন না। বেয়াদবের মতো মুখে মুখে কথা বলো না। তুমি না করলে এ বাড়ির কাজ কে করবে? এই বুড়ো বয়সে আমি করব নাকি? ভাব দেখে মনে হচ্ছে বাপের বাড়ি থেকে দাসীবাদী নিয়ে এসেছো। মেঘলা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, প্রথমত আমি বেয়াদবি করিনি, শুধু চোখে আঙুল দিয়ে সত্য দেখিয়ে দিয়েছি। দ্বিতীয়ত, আমি যেমন কাজ করি না, তেমনি আপনাকেও করতে বলিনি। সবসময় বলেছি কাজের মানুষ রাখুন। এখন আপনি যদি শখ করে নিজে কাজ করেন, তবে তাতে আমার কিছু বলার বা করার নেই। আর হ্যাঁ, এখানে এসে আমি যথেষ্টই করেছি। যদি আমার নিজের বাড়িতে 1 গ্লাস পানিও নিজ হাতে ঢেলে খাই না। তৃতীয়ত, আমি বাপের বাড়ি থেকে দাসীবাদী আনবো কেন? আপনার ছেলে যদি বউ খাওয়ানোর সামর্থ্য না রাখে, তবে বলুন, আমার সাথে আমার বাপের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে। সেখানে থাকলে তার সব খরচ আমি বহন করব। কিন্তু এখানে থেকে 1 কানা করেও আমার বাপের বাড়ি থেকে আনবো না। আমার বাবা যদি আমাকে পালতেই হয়, তবে এখানে রেখে কেন পালবে? নিজের বাড়িতে ভালো করে পালুক। মেঘলার কথা যেন কাটার মতো বিঁধল শাশুড়ির গায়ে। ঘরের বাতাস ভারী হয়ে এলো। শাশুড়ির চোখে ক্ষোভ। শাশুড়ি রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, এত বড় কথা মুখে আনতে পারো? আজ ফাহিম বাড়ি ফিরুক, সব কথা আমি তাকে বলবো। মেঘলা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, হ্যাঁ বলুন। ছেলের কানে কথা ঢোকানোই তো আপনার সবচেয়ে প্রিয় কাজ। আপনাদের মতো শাশুড়িদের কারণেই অনেক বউ চাইলেও সংসার টিকিয়ে রাখতে পারে না। শাশুড়ির মুখ লাল হয়ে উঠল, রাগ যেন গলার স্বর ভেদ করে বেরিয়ে এলো। খাল কেটে কুমির এনেছি, আমার কপালটাই পোড়া। মানুষ কত সুন্দর সুন্দর বউ পায়, আর আমার ভাগ্যে জুটেছে অলক্ষী, অপয়া। আমার স্বাদের সংসার আজ ভেঙে পড়ছে চোখের সামনে। মেঘলা শাশুড়ির কথাগুলো উপেক্ষা করলো। মনে হলো যেন কোনো অচেনা আওয়াজ কানে লাগছে। শান্তভাবে হাত ধুয়ে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাইরের ঘরে শাশুড়ির ক্ষোভে ভারী বাতাস ধীরে ধীরে জমে উঠল, আর ভেতরের ঘরে মেঘলার চোখে ছিল অদ্ভুত এক নিস্পৃহ প্রশান্তি। গ্রামের মেয়ে বউরা একে একে চলে যাওয়ার পর তুরিনের চোখে ভেসে উঠল অনিশ্চয়তার ধূসর মেঘ। এখন কি করবে সে? সবাইকে তো দৃঢ় কণ্ঠে আশ্বাস দিয়েছে, স্বপ্ন দেখিয়েছে নতুন দিনের, কিন্তু সেই স্বপ্নে পৌঁছানোর সিঁড়িটা এখনো তার কাছে অস্পষ্ট আর অদৃশ্য। সারা দিন যেন বুকের ভেতর এক অদৃশ্য ভার নিয়ে হাঁটলো তুরিন। কাজের মাঝে মন বসলো না। কথার জবাব দিল মনে হলো সেটা যেন অন্য কেউ বলছে তার হয়ে। ছেলেকে খাওয়ানো, গোসল করানো, সব কাজই করেছে। এক ধরনের গভীর ঘোরের মধ্যে যেন হাত চলছে, কিন্তু মন কোথায় যেন হারিয়ে গেছে কোনো দূর অচেনা দিগন্তে। ফাহিম ঘরে পা রাখতেই যেন হঠাৎ বিস্ফোরিত হলো অভিযোগের ঝড়। এক প্রান্ত থেকে মায়ের কণ্ঠ, অন্য প্রান্ত থেকে বউয়ের চেঁচামেচি। দুটো স্রোত একে অপরের সঙ্গে মিশে গিয়ে ঘরের বাতাসকে ভারী করে তুলল। প্রথমে শাশুড়ি তীর্যক সুরে আক্রমণ করলেন,
তোর বউ শুধু বেয়াদবি নয়, হাড় ভাঙা পরিশ্রম করি আমি একা, সে তো ঘরের এক চিলতে কাজও করে না। আমি বলি ভোরে ওঠো, রান্নাঘরে যাও, ও তখনও বিছানায় গায়ে লিয়ে থাকে। চায়ের জন্য বললে বলে, আপনার তো হাত পা ঠিক আছে, নিজে করে নিন না। অতএব আমি যদি না করি তবে তো ঘরের কুকুর বিড়ালকেও না খেয়ে থাকতে হবে। উল্টো প্রতিবেশীদের কাছে আমার নামে অপবাদ দেয়, যেন আমি নাকি তার জীবন নষ্ট করে দিচ্ছি। দিনে দিনে মাথা যেন একেবারে আকাশে তুলে ফেলেছে। শাশুড়ি বলে কোনো মর্যাদাই দেয় না, আমাকে যেন চাকরের মতো চোখ রাঙিয়ে কথা বলে। মেঘলা তাতে চুপ রইল না, বরং আরো জোরে সুর তুলল। আপনার মা আমায় কাজের মেয়ে ভেবে রেখেছেন, সকাল থেকে রাত পর্যন্ত এটা করো ওটা করো, খাবার মুখে তুলতে না তুলতেই নতুন হুকুম। একটু বসে চুল বাঁধতে গেলেই তির্যক চোখে তাকান, যেন আমি কোনো অপরাধ করছি। আমি বাজার করতে বললে বলেন, টাকা খরচ করার দরকার নেই, ঘরে যা আছে তাই খাও। আমার নিজের কোনো মতামত রাখারও সুযোগ নেই। অতএব আমি যেন তার বদ্ধ কারাগারে বন্দী। এমনকি শাড়ি না পরলেই মুখ ভার করে বসে থাকেন। বন্ধুদের সঙ্গে দেখা করতে গেল প্রশ্নের পাহাড় তুলে দেন। এই বাড়িতে শ্বাস নিতে গেলেও যেন অনুমতি নিতে হয়। দুটো কণ্ঠ একে অপরকে ছাপিয়ে উঠছে, আর ফাহিম মাঝখানে দাঁড়িয়ে বুঝতে পারছে না কার দিকে তাকাবে আর কার কথা বিশ্বাস করবে। সারা রাতের গভীর চিন্তা ভাবনার পর অবশেষে তুরিন যেন এক অটল সংকল্পে দৃঢ় হলো। ভোরবেলায় উঠে বাবাকে বলল, বাবা, ব্যাংকে জমির দলিল রেখে আবারও লোন নিতে চাই। বাবার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। এত লোন তুই কি করে পরিশোধ করবি? আল্লাহর ওপর ভরসা রেখেছি, তিনি নিশ্চয়ই পথ দেখাবেন। বাবা বললেন, ভেবে দেখ তুই। ভেবেই তো দেখেছি বাবা। দুপুরের সময় তুরিন ফাওয়াদ আর তার বাবাকে নিয়ে ব্যাংকের পথে রওনা হলো। লাইটিং এর হালকা আলোয় ব্যাংকের গেটে দাঁড়িয়ে মনে পড়ে গেল কতটা লড়াই করে আজ সে এ পথে এসেছে। অবশেষে সব বাধা পেরিয়ে নির্ধারিত নিয়ম মেনে 1,00,000 টাকা লোন গ্রহণ করলো সে। বাবার বুক ভারী, বারবার বলে উঠলেন, তুই 50,000ই নে, এত টাকা তো তুই ফেরত দিতে পারবি না। তার মধ্যে আমিও এখন আর গাড়ি চালাই না। তুরিন দৃঢ়তার সঙ্গে বলল, না বাবা, 1,00,000 টাকা প্রয়োজন, আর একটু কমে চলবে না? বাবার চোখে আশার আলো ফুটে উঠল। মনে হলো হয়তো এই মেয়ে একদিন দুঃসময়ে আমাকেও বাঁচাবে। তুরিনের মনের অদম্য জেদ আর বিশ্বাস যেন নতুন করে বাতাসে ভাসছে। সফলতার পথ কঠিন হলো, সে হাঁটবে সাফল্যের তরে, অতীতের আধারে থেমে থাকবে না। নতুন সূর্যের আলোয় নিজেকে গড়ে তুলবে, আর নিজের মতো করে এক নতুন দিশা গড়বে। ফাওয়াদকে বাবার সাথে বাড়ি পাঠিয়ে দিয়ে তুরিন ফিরে এলো নিজের কাজের কাছে। 10,000 টাকা বাজেট করে বাবার জন্য একটা ছোট টং দোকান কিনে নিল। সাথে বাহার ভাইয়ের দোকান থেকে ডাল, চিনি, দুধ, মশলাপাতি সবই 2 থেকে 3 কেজি করে নিল। বাকিটা পরে পরিশোধ করবে। বাহার মুচকি হাসি দিয়ে বলল, বেগম রোকেয়ার দেখা পাওয়া এখন আর আগের মতো সহজ নয়। সারাদিন তো গ্রামের মেয়ে বউদের জীবন গড়ার তারা, আর আমার জীবনটা কেউ গড়ার কথা ভাবে না। অন্য গ্রামে থাকি বলে কি আমি পরাধীন? তুরিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, আপনার জন্য আমি কি করতে পারি? বাহার একটু হেসে একটু কষ্ট নিয়ে বলল, তুমি চাইলে এই ছন্ন ছাড়া জীবনটাকে গুছিয়ে দিতে পারো আমার জন্য। তুরিনের গলায় নেমে এলো কঠোরতা। আপনাকে এতদিন সহজ সরল ভেবে এসেছি, কিন্তু আপনার মনের অজানা লুকোনো কথাগুলো শুনে মন ভেঙে গেল। আরেকবার যদি এমন কথা শোনাতে চান তবে আমি আর আপনার দোকানে মাল নিতে আসবো না। বাহার মাথা নিচু করে নীরবে দৃষ্টিটা ঝুলিয়ে রাখলো। তুরিন নিজের ব্যাগ টেনে ভ্যানে উঠে বসলো। একই ভ্যানে টং দোকান আর মালামাল এবং দোকানের নতুন সম্ভাবনা নিয়ে চলল সে। ভ্রুকুচকে মনে মনে ভাবলো, এতটুকু সাহস তবু তার ভেতর আছে। নিজের স্বপ্ন আর গর্বের জন্য লড়াই করার জেদ তার মনকে তীব্র করলো।
এই ছোট ছোট সোপানগুলোই একদিন বড় পর্বতের সমান হবে। আর সে জানে তার পথ আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। বাড়ি ফিরতেই বাবার কৌতূহলী প্রশ্ন, এই ছোট্ট দোকানের মতো টিন কাঠের ঘরটা কেন আনলি? আর এই বিশাল ব্যাগের ভেতরই বা কি আছে? তরিন মিষ্টি হেসে বলল, আগে ভ্যান থেকে নামাতে সাহায্য করো, তারপর সব বলছি। রমেশ মিয়া পাশে 3 জন লোককে ডেকে আনলেন। 4 জনে মিলে শক্ত হাতে ধরে দোকানটাকে বাড়ির একপাশে বসিয়ে দিলেন। গায়ের বাতাসে নতুন কাঠের গন্ধ ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল যেন এই ছোট ঘরটা নতুন স্বপ্নের বাসা হয়ে উঠছে। দোকান বসানোর পর তরিন বাবাকে বলল, মায়ের ঘরে যত দোকানের জিনিস আছে সব এখানে এনে রাখো। আজ থেকে এই দোকান হবে তোমার দায়িত্ব, আর মায়ের ঘর হবে আমার স্বপ্নের প্রথম ঠিকানা। বাবার মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। তরিন ব্যাগ খুলে একে একে ডাল, চিনি, আটা, মশলা, লবণ সব সাজিয়ে দিল বাবার হাতে তুলে। আজ সামান্য এনেছি বাবা, কিন্তু এভাবেই ধীরে ধীরে দোকানটা পূর্ণ করব। একদিন এমন সময় আসবে যখন মানুষ বলবে, রমেশ মিয়ার দোকানে নেই শব্দের জায়গা নেই। বাবা মৃদু মাথা নেড়ে যেন আশীর্বাদ করে বললেন, তুই শুরু কর মা, আল্লাহ তোকে সফল করুক। দোকান গুছিয়ে তরিন ছেলেকে বুকে টেনে নিল। কিছুক্ষণ বুকে দুধ পান করিয়ে মমতার হাত বুলিয়ে বাবার কোলে দিয়ে বলল, বাবা ওর খেয়াল রেখো, আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফিরতে। তারপর দৃঢ় পদক্ষেপে রওনা হলো বড় বাজারের দিকে। সেখানে গিয়ে প্রথমেই কিনে নিল 3টি নতুন সেলাই মেশিন, ঝকঝকে শক্তপোক্ত, যেন নতুন জীবন গড়ার যন্ত্র। তারপর ঢুকলো কাপড়ের দোকানে, যেখানে সারি সারি রঙিন থান কাপড়, নরম ফেব্রিক্স, ঝলমলে রেশমি সুতা দেখে মুহূর্তেই মন ভরে গেল। নিল নানা রঙের কাপড়, সাথে সেলাই মেশিনের জন্য দরকারি সুই সুতা, মাপজোকের ফিতা, বোতাম, চেইন, যত কিছু একজন দর্জির দরকার হতে পারে সবই। কিনতে কিনতে বুঝতে পারল হাতে সমস্ত টাকা প্রায় শেষ হয়ে এসেছে। মন বলল আরো কিছু নিলে ভালো হতো, কিন্তু সাথে সাথে নিজেকে সামলে নিল, যা দরকার পরে তো আনা যাবে। আজ শুধু শুরুটা হোক শক্ত ভিত্তির ওপর, তারপর ধীরে ধীরে বাকিটা গড়ে উঠবেই। বাড়ি ফিরতে বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এত সব সেলাই মেশিন, রঙিন কাপড় আর বাহারি জিনিসপত্র, এজন্য এক ছোট্ট দোকানের সমান ভান্ডার। কৌতূহল সামলাতে না পেরে তিনি জিজ্ঞেস করলেন, এত মেশিন, কাপড় আর জিনিসপত্র দিয়ে কি করবি তুই তরিন? তরিনের চোখে জ্বলে উঠল দৃঢ় আলোর ঝিলিক। আজ থেকে আমি একা লড়বো না বাবা, আমার সাথে গ্রামটার নারীরাও লড়বে। তুমি তো জানো, একা একজন যতই চেষ্টা করুক, সমাজের পাহাড় সম প্রতিবন্ধকতা সরাতে কষ্ট হয়, কিন্তু 10 জন মিলে যে কাজ করে তা পাহাড় ঠেলে সরানোর মতোই সহজ হয়ে যায়। এটাই হবে আমাদের শক্তি, আমাদের নতুন পথ চলা। বাবা নীরবে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার সেই সাহসী মুখে যেন এক নতুন ভবিষ্যতের নকশা আঁকা। মমতার হাত বাড়িয়ে মেয়ের মাথায় আলতো করে বুলিয়ে দিলেন, সফল হোস রে মা, আল্লাহ তোর সহায় হন। মুহূর্তে তরিনের বুক ভরে গেল অদম্য প্রেরণায়, কারণ বাবার এই আশীর্বাদই তার স্বপ্ন পথের প্রথম বিজয়ের চাবিকাঠি। রাতে বিছানায় শুয়ে তরিনের চোখে ঘুম আসছিল না। চাঁদের আলো জানালা দিয়ে ঘরে ঢুকে তার ভাবনা সমুদ্রে ঢেউ তুলছিল। মায়ের পুরনো মেশিন মিলিয়ে এখন ঘরে মোট 4টি সেলাই মেশিন। কালই সবাইকে ডেকে বসাবে, দেখে নেবে কার কোন কাজে দক্ষতা আছে। যে যা ভালো পারে সেটাই হবে তার দায়িত্ব। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে অভাবের এই অন্ধকার খুব শীঘ্রই দূর হয়ে যাবে। এই বিশ্বাসে বুক ভরে উঠল তরিনের। শান্ত ঘুমে তলিয়ে থাকা ছেলেটিকে বুকে টেনে নিল সে। নরম কানের লতে আলতো করে ছুঁয়ে আদর করলো। মনের গভীরে ফিসফিসিয়ে বলল, জানিস না, আজকাল তোর সাথে সময় কাটাতে পারি না, তবুও মা যা করছে সবই তোর জন্য। কাল থেকে মার এদিক ওদিক ছুটবে না, তোকে আঁকড়ে ধরেই লড়বে, তোকে নিয়েই গড়ে তুলবে আমাদের নতুন ভোর। এদিকে শাশুড়ি বিছানায় এপাশ ওপাশ করতে করতে
নিঃশ্বাস ফেললেন। একাকিত্ব যেন তাকে ধীরে ধীরে গ্রাস করছে। এই নীরবতার ভার সহ্য হয় না। মেঘলা সারাদিন নিজের দুনিয়াতেই ডুবে থাকে। আমার সাথে বসে দুটো কথা বলারও সময় তার নেই। মনটা হাহাকার করে উঠল। ফাওয়াদ যদি আমার কাছে থাকতো, আমার নাতিটা হলে অন্তত একজোড়া খেলার সাথী পেতাম। হাসি ঠাট্টায়, গল্পে, দুষ্টুমিতে দিনের ক্লান্তি যেন হারিয়ে যেত। ভাবনার ভেলায় হঠাৎ ভেসে এলো তুরিনের মুখ। মেঘলার তুলনায় তুরিন ছিল কতটা আলাদা। গায়ের রং হয়তো শ্যামলা, কিন্তু শাশুড়িকে সম্মান দেওয়া জানতো। বাড়ির বয়োজ্যেষ্ঠদের কথা শুনে চলতো। এই বেয়াদব মেয়ের মতো তীক্ষ্ণ জবাব দিত না। দেখাশোনার অজুহাতে দায়িত্ব এড়িয়ে যেত না। হৃদয়ের গভীরে এক প্রকার আক্ষেপ জমে উঠল। হায়, যদি তুরিন এখনো এই ঘরে থাকতো, হয়তো এই নিঃসঙ্গতা আমাকে এভাবে গ্রাস করতো না। পরক্ষণে মনে দৃঢ়তা এলো, তুরিন নেই তাতে কি, আমি তো আমার দাদু ভাইকে নিয়ে আসতেই পারি। সে হবে আমার দিনের সঙ্গী, আমার নিঃসঙ্গতার দেয়ালে ফোটাবে হাসির ফুল। কালই উকিলের সাথে বসে সব কথা বলবো। কিন্তু হঠাৎ মনে কাঁপন ধরালো এক প্রশ্ন, যদি তুরিন ছেলেকে দিতে না চায়? চোখে এক মুহূর্তের জন্য অন্ধকার নেমে এলো। তবুও পরক্ষণে নিজেকে সান্ত্বনা দিলেন, দেবে না কেন? ফাওয়াদকে কি সে তার বাপের বাড়ি থেকে এনেছে নাকি? ও তো আমারই ছেলের রক্ত, আমার বংশের আলো, যার শিকড়ে বাড়িতেই গাথা। তার ওপর বাবা দাদা দাদির ভালোবাসায় কেউ কাটতে পারে না। এই বিশ্বাসে বুক ভরে উঠল। সকালটা যেন অদ্ভুত এক টান টান উত্তেজনায় ভরপুর। ইচ্ছা করে ঘরের বাইরে পা রেখেছে তুরিন। মাথায় অদৃশ্য মুকুটের মতো জেদ, চোখে নিভে না যাওয়া দীপ্তি। তাকে দেখেই দাদি যেন আগুন হয়ে উঠলেন। অলক্ষী, কতবার বলেছি ভোরে বাইরে আসবি না, পুরুষ মানুষ রুজি রোজগারে যাবে। তোর মুখ দেখে যাত্রা করলে কি আর কামে বরকত আসবে? তুরিনের ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের রেখা ফুটে উঠল। আমি কি কাউকে যেতে মানা করেছি? দাদি চোখ কুঁচকে বললেন, তোর এ অপয়া মুখ দেখলেই তাদের রিজিক শুকিয়ে যাবে। তুরিন এবার গলার স্বর শক্ত করলো, আর কত পড়ে থাকবেন অন্ধকারে? এখনো কি সময় হয়নি কুসংস্কারের বেড়াজাল ভাঙার? দাদি ক্রোধে ফুঁসতে ফুঁসতে বললেন, এত কথা না বলে ঘরে যা। তুরিন স্থির গলায় উত্তর দিল, আজ ঘরে ফিরবো না, এখানেই থাকবো। দেখি আজ আমার মুখ দেখে রিজিক উড়ে যায় নাকি বরকত বেড়ে যায়। দাদির চোখে তীব্র বিদ্বেষ ঝলসে উঠল। তোর ছাড়াছাড়ির পর দেখি মুখে বেশ তেজ জমেছে। তুরিন কোনো জবাব দিল না, শুধু ফাওয়াদকে বুকে জড়িয়ে বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্তে অটল ভঙ্গিতে পায়চারি করতে লাগলো। দাদি দাঁত কটমট করে ভেতরে চলে গেলেন। আর উঠোনে রইল তুরিনের দৃঢ় পায়ের শব্দ, যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পুরো গ্রামকে। শাশুড়ি ফাহিমকে পাশে নিয়ে শহরের এক অভিজ্ঞ উকিলের দপ্তরে ঢুকলেন। চোখে একরাশ আশা, ঠোঁটে হিসাবি হাসি। যেভাবে হোক ফাওয়াদকে নিজের কোলে আনতে হবে। উকিল চশমার ফাঁক দিয়ে তাকিয়ে ধীর স্বরে বললেন, বাংলাদেশের প্রচলিত আইনে 3 মাসের শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা করার কোনো বিধান নেই। সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, বিশেষত 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার অভিভাবক হবে মা। শুধু ব্যতিক্রম ঘটে যদি আদালতে প্রমাণ হয় মায়ের কাছে থাকাটা সন্তানের জন্য ক্ষতিকর। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তানের নিজস্ব ইচ্ছা অনুযায়ী সে যেখানেই থাকতে চাইবে থাকতে পারবে। কথা শুনে শাশুড়ির মুখ গম্ভীর হয়ে এলো, কিন্তু পরক্ষণেই চেয়ারে হেলে হেসে উঠলেন। দেখেন, আইনের কথা তো বুঝলাম, তবে আইনেরও তো নানা ব্যাখ্যা হয়। যদি ব্যাখ্যাটাকে একটু আমার দিকে ঘুরিয়ে দেওয়া যায়। তারপর আঁচল সরিয়ে চুপি চুপি টেবিলের ওপর মোটা টাকার বান্ডিল ঠেলে দিলেন। এই নিন, কষ্টের খরচ ধরা হলো। আপনি যদি চান পরের কিস্তি আরো মোটা হবে। উকিলের মুখে তখনও ভদ্রতার মুখোশ, কিন্তু চোখের ভেতর লোভের ঝিলিক খেলে গেল। তিনি কাগজপত্র গুছিয়ে রেখে ধীর কণ্ঠে বললেন, ঠিক আছে, দেখি হয়তো এমন একটা পথ বের করা যাবে যাতে আপনিই সবচেয়ে যোগ্য অভিভাবক হয়ে উঠবেন আদালতের চোখে।
বেরিয়ে আসার সময় শাশুড়ির মুখে আবার সেই আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল, যেন ফাওয়াদের ছোট্ট হাত ইতিমধ্যে তার আঁচলে এসে ধরা দিয়েছে। সকালের রোদটা যেন তুরিনের মনকেও আলোকিত করে তুলেছিল। আজও গ্রামের সব মেয়ে বউদের ডেকে একত্র করলো সে। মায়ের ঘরের আঙিনা ভরে উঠল গুঞ্জনে, হাসি কথায়। তুরিন কোমল অথচ দৃঢ় কণ্ঠে বলল, বলো দেখি কে কোন কাজে পারদর্শী। এক এক করে সবাই নিজেদের দক্ষতার কথা জানাতে লাগলো। কেউ দারুণ সেলাই জানে, কেউ আবার সুচ সুতা হাতে কাঁথা সেলাই জাদু আনতে পারে, কারো হাত বাঁশের কাজে হাত পাখা। ঝুড়ি, ধামা, চালনি, কুলো সবই যেন মায়া মেখে বেরিয়ে আসে তার আঙুলের ছোঁয়ায়। কেউ ব্যাট দিয়ে ছোট্ট চায়ের ট্রে বানাতে পারে, কেউ রঙিন ঝাড়বাতি গেঁথে তোলে, অন্য কেউ সুতা দিয়ে রং বেরঙের ফুল ফুটিয়ে তুলতে পারে, আর কেউ কাপড়ে ফেব্রিক্স আর রেশমি সুতায় নকশা কেটে দিতে পারে, যেন শিল্পীর ক্যানভাসে তুলির আঁচড়ে। সব শুনে তুরিনের মুখে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। ঠিক আছে, যে যা পারে সে কাজটাই করো। কাজের ভাগ হয়ে গেল মুহূর্তেই। চারজন বসলো মেশিনে। কাপড়ের সেলাইয়ের শব্দে ঘরটা মুখর হয়ে উঠল। দুজন কাঁচি হাতে কাপড় কাটায় ব্যস্ত, দুজন মগ্ন হাতের কাজে। বাকিরা নিজ নিজ দক্ষতায় তৈরি করছে গ্রাম্য শিল্পের নানা রূপ। আর তুরিন ফাওয়াদকে কোলে নিয়ে তার ছোট্ট আঙুলগুলো আলতো করে চেপে ধরে এদিক থেকে ওদিকে ঘুরে ঘুরে তদারকি করছে। মনে মনে ভাবছে, এ ঘরটি হবে স্বপ্নের কারখানা, যেখানে প্রতিটি সুতা, প্রতিটি বাঁশের ফালি, প্রতিটি সেলাই তাদের জীবনের নতুন অধ্যায়ের গল্প বুনবে। কেটে গেছে 7 দিন। মেশিনের গুনগুন ধ্বনি আর হাতের কাজে টুংটাং শব্দে ঘর ভরে থাকলো। দোকানের তাকগুলো যেন ঠিক সেভাবে ঠাসা পড়ে আছে। যে কাপড়, সুতা আর রঙিন মালামাল এত যত্নে এনেছিল, সেগুলো তেমন বিক্রি হলো না একটা গ্রামে ক্রেতাই বা কজন। দিন শেষে এক আধটু বিক্রির টাকা হাতে এলো, তা দিয়ে তো ব্যাংকের কিস্তি মেটানো দূরের কথা, কাজ করা মেয়েদের পারিশ্রমিক দেওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। মনের ভেতর চাপা অস্থিরতা জমতে লাগলো। হিসেব করে দেখলো প্রায় সব টাকাই মালামালের পেছনে আটকে আছে। আর কিছুদিন পরে ব্যাংকের লোকজন আসবে, জবাব চাইবে কিস্তির। একবার ভাবছে, এই উদ্যোগ কি তবে ভুল ছিল? স্বপ্নের পথ বেছে নিয়েও কেন আজ বাস্তবের ভারে হাঁপিয়ে উঠতে হচ্ছে? ফাওয়াদ তখন শান্ত ঘুমে মগ্ন, তবু তুরিনের বুকের ভেতর একরাশ দম চাপা কষ্ট জমে রইল। জীবনের এই বাঁকে এসে সে প্রথমবারের মতো নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান হয়ে পড়ল। এ পথ কি তবে তাকে আলোয় নিয়ে যাবে, নাকি ধীরে ধীরে ঠেলে দেবে অন্ধকারে, তা সে ভেবে পায় না। দুপুর গড়িয়ে রোদ যখন মাথার ওপর এসে থেমেছে, ঠিক তখনই দরজার সামনে এসে থামলো একটা প্রাইভেট কার। নামলেন শ্বশুর শাশুড়ি ফাহিম আর এক অপরিচিত লোক। তাদের উপস্থিতি যেন শান্ত দুপুরের বাতাসে হঠাৎ বজ্রপাতের মতো লাগলো তুরিনের মনে। চোখে অকারণ আশঙ্কা ভেসে উঠল। ভদ্রতার গণ্ডি ভেঙে সরাসরি বলেই ফেলল, কি চাই আপনাদের? শাশুড়ি ঠোঁট চেপে চোখের ইশারায় পাশে দাঁড়ানো মানুষটিকে কিছু বোঝালেন। লোকটি গলা খাকারি দিয়ে বলল, আমি অ্যাডভোকেট মাহবুব। ওনারা, মানে আপনার শ্বশুর শাশুড়ি, তাদের নাতি ফাওয়াদকে নিজের কাছে নিতে চান। তুরিনের কণ্ঠ কঠিন হয়ে উঠল, আমি আমার ছেলেকে দেব না। তখন উকিল ব্যাগ থেকে ভাঁজ করা এক কাগজ বের করলেন, যেন সেটির ভেতরে লুকানো আছে তুরিনের হৃদয়ের ওপর আঘাত হানার অস্ত্র। তিনি কাগজ খুলে গম্ভীর স্বরে পড়তে শুরু করলেন। আইনি নোটিশ। বিষয়, নাতি ফাওয়াদ আহমেদের তত্ত্বাবধান ও হেফাজত সংক্রান্ত। জনাবা তুরিন আক্তার, আমরা ফাওয়াদ আহমেদের পিতামহ পিতামহী আমাদের নাতির শারীরিক, মানসিক ও নৈতিক উন্নতির জন্য তাকে আমাদের নিকট অবিলম্বে হস্তান্তরের দাবি জানাচ্ছি। সন্তানের পিতা ফাহিম আহমেদ বর্তমানে আমাদের অভিভাবকত্বে রয়েছেন এবং আমরা মনে করি পিতামাতার বিচ্ছেদের পর সন্তানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পূর্ণ অধিকার আমাদের রয়েছে।
উক্ত দাবি মেনে নিতে ব্যর্থ হলে আমরা পারিবারিক আদালতে মামলা দায়ের করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অ্যাডভোকেট মাহবুব হাসান, জজ আদালত, ঢাকা। নোটিশের শেষ শব্দগুলো যেন ঠান্ডা লোহার মতো এসে বিঁধল তুরিনের বুকে। তার চোখে মুহূর্তে রাগ আর অপমানের রেখা দেখা দিল, কিন্তু ঠোঁট শক্ত করে চেপে রইল। সে জানতো এই লড়াই কেবল কথার নয়, এটা হবে বুদ্ধি আর সাহসের লড়াই। তুরিনের বুকের ভেতর যেন অগ্নিগিরির লাভা দাউ দাউ করে জ্বলছিল। চোখের মনি রক্তিম, শ্বাস দ্রুত, আর হাতে ঝলসে উঠল বটিদার ধারালো ইস্পাত। এক দৌড়ে ঘর থেকে ফিরে এসে সে দাঁড়িয়ে গেল দরজার মাঝখানে। কণ্ঠস্বর বজ্রের মতো কাঁপিয়ে উঠল চারপাশ। আমার ছেলে আমার বুকের ভেতরে সবচেয়ে সুস্থ, সবচেয়ে নিরাপদে আছে। এরপরেও যদি কেউ এক কদমে এগোয়, তাহলে তার দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। শপথ আমার মাটির, শপথ আমার সন্তানের। বাতাস হঠাৎ থমকে গেল। দু এক মুহূর্ত কেউ নড়তেও সাহস করলো না। শাশুড়ির চোখে ক্ষণিকের আতঙ্ক, ফাহিমের ঠোঁট শুকিয়ে সাদা। উকিল নিঃশব্দে নোটিশ ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নিল। তারপর হঠাৎই তারা সবাই যেন একই সংকেতে নড়ল। দ্রুত গাড়িতে ওঠে, ধুলো উড়িয়ে শহরের দিকে মিলিয়ে গেল। দরজা বন্ধ হতেই তুরিনের হাত কাঁপতে লাগলো। বটিদাটা ধপ করে পড়ে গেল মাটিতে। মুহূর্তে বুকের ভেতরের আগুন জায়গা করে দিল এক অদৃশ্য শূন্যতাকে। তার শ্বাস ভারী, চোখ ঝাপসা, গলা বাঁধা। এ যেন এমন এক লড়াই যেখানে শত্রু চোখে দেখা যায় না, কিন্তু প্রতিটি মুহূর্তে ঘিরে ধরে। সে জানতো আজ তারা পিছু হটেছে, কিন্তু এই পিছু হটা শুধু সময়ের কৌশল। একবার যখন ছেলেকে নেওয়ার চেষ্টা করেছে, তখন তারা থামবে না, আবারও আসবে, হয়তো আরো বড় খেলায়। আর তুরিনকে প্রস্তুত থাকতে হবে সেই ঝড় সামলানোর জন্য। এদিকে দোকানের মালও প্রায় শেষ হয়ে এসেছে, তাই তুরিন পা বাড়ালো বাহারের দোকানের দিকে। সেদিনের ঘটনার পর থেকে বাহার যেন বদলে গেছে। আগের মতো ফটর ফটর বা গল্প গুজব নেই। চুপচাপ মাল তুলে দেয় হাতে, আর আমি টাকা গুনে রাখি তার কাউন্টারে। আজও টাকা দিলাম, কিন্তু মাল নিতে গিয়ে চেয়ারের কোণে ঢলে পড়লাম ক্লান্ত হয়ে। বাহার কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর নীরবতা ভেঙে বলল, কি হয়েছে? তোমাকে আজকাল কেমন যেন লাগে। মুখে হাসি নেই, চোখে আলো নেই। জানি না কেন। তার কণ্ঠে এমন এক নিশ্চিন্ত ভরসা ছিল, যাতে মনে হলো এই বোঝা একা বইবার দরকার নেই। হঠাৎ করে গড়গড় করে সব বলে ফেললাম। ফাওয়াদের কথা, ব্যবসার টানা পড়েন, শ্বশুরবাড়ির হুমকি। কিছুই লুকালাম না তার থেকে। বাহারের কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর স্বরে বলল, শোনো, তুমি এখানকার থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি করে রাখো। পরের বার যদি তারা আসে, তখন তোমার হাতে প্রমাণ থাকবে। কথাটা শুনে তুরিনের বুকের ভেতর অদ্ভুত এক স্থিরতা নেমে এলো। পরামর্শটা যথেষ্ট যুক্তিযুক্ত মনে হলো, তাই সেদিনই থানায় গিয়ে মামলা লিখিয়ে রাখলো, যেন আগামী যে কোনো আঘাতের জন্য নিজেকে ঢাল বানিয়ে রাখতে পারে। গোটা রাত তুরিনের চোখে ঘুম নামে না। শুয়ে থেকেও বুকের ভেতর যেন শিকল বাঁধা ভারী পাথরের চাপ। একদিকে ব্যবসার বেহাল অবস্থা, বিক্রি নেই বললেই চলে। বাবার দোকানেরও সব তাক প্রায় ফাঁকা। অন্যদিকে ব্যাংকের কিস্তির বোঝা যেন গলায় ফাঁস হয়ে ঝুলছে। তার উপর মামলা মোকদ্দমার খরচও কম নয়। আইনের দরজায় দাঁড়াতে গেল হাজার হাজার টাকা গুনতে হয়। সব মিলিয়ে তুরিন যেন এক অদৃশ্য ঘূর্ণির মধ্যে পড়ে যাচ্ছে, যেখান থেকে বের হওয়ার রাস্তা দেখা যায় না। এরই মধ্যে পরদিন সকালের ডাক বাক্সে আবার এসে পৌঁছালো আরেকটি আইনি নোটিশ। এই নোটিশের ভাষা যেন ইস্পাতের মতো ঠান্ডা, তবুও তার ধার এমন তীক্ষ্ণ যে বুক চিরে ঢুকে যায়। তাতে স্পষ্টভাবে লেখা, আইনি নোটিশ, বিষয় ফাওয়াদকে তার পিতামহীর বৈধ অভিভাবকত্বে নেয়ার প্রক্রিয়া। আমরা স্বাক্ষরকারীগণ জানাইতেছি যে উক্ত তুরিন আক্তার বর্তমানে গ্রামের বাসিন্দা,
গত এত তারিখে আমাদের মক্কেল ফাওয়াদের দাদা ও দাদি বৈধ অভিভাবকত্ব দাবি করিয়া তাহাকে নিতেই গিয়াছিলেন, কিন্তু তুরিন আক্তার উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আমাদের মক্কেলদের প্রাণনাশের হুমকি প্রদান করেন এবং হাতে ধারালো বটি দিয়ে আক্রমণের চেষ্টা করেন, যা দণ্ডবিধির ধারা 323, 506 ও 352 এর আওতায় গুরুতর দণ্ডনীয় অপরাধ। অতএব এই নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে আপনার নিকট হইতে লিখিত জবাব প্রদান না করিলে আমরা আদালতে শরণাপন্ন হইতে বাধ্য থাকিব এবং আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করিব। স্বাক্ষর আইনজীবী মাহবুব। নোটিশের শেষ লাইনে কালি শুকায়নি, অথচ তুরিনের মনে হলো এই কালি নয়, তার নিজের রক্ত শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। হাতের কাগজ যেন তার শত্রুর যুদ্ধ ঘোষণা, যেখানে প্রতিটি শব্দই বুকে তীরের মতো বিচ্ছে। কেটে গেছে কয়েকদিন, মামলা পাল্টা মামলার দৌড়ঝাঁপে তুরিনের হাতে থাকা শেষ কোটি টাকাও ঝরে গেছে বালুর মতো। বুকের ভেতর হাহাকার, চোখে শুধু জলরাশি, যেন প্রতিটি অশ্রুবিন্দু তার পরাজয়ের সাক্ষী হয়ে ঝরছে। সে আজ বুঝে গেছে সামনে কোনো আলোর রেখা নেই। সব পথ যেন বন্ধ, সব দৌড় যেন তালাবদ্ধ। হয়তো এবার সত্যি ফাওয়াদকে ছিনিয়ে নিয়ে যাবে ওরা। না আছে টাকা, না আছে ব্যবসা, আর নেই সেই দৃঢ় মনোবল যা একসময় ঝড়ের বেগে চলতে শিখিয়েছিল। শরীর ভেঙে পড়েছে, মন ক্লান্ত, মানসিক শান্তি যেন বহু দূরের এক মরীচিকা। গ্রামের মানুষজন পিঠ ফেরাতে শুরু করেছে। কেউ বিদ্রুপের হাসি ছুড়ে বলছে, যে মেয়ে নিজের পায়ের তলায় মাটি নেই সে আবার নাকি গ্রামের মেয়ে বউদের স্বাবলম্বী করবে। আরেকজন খোঁচা দিচ্ছে, তাই তো বলে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এতদিন মুখে খই ফুটছিল, এখন গিলে ফেলছে কথা। আজ তুরিনের ঠোঁট সিল হয়ে গেছে। কোনো জবাব নেই, কোনো প্রতিবাদ নেই। তার চোখের নীরবতা কাপা নিঃশ্বাসই বলে দিচ্ছে সে আজ কতটা একা, কতটা অসহায়, এবং ঠিক কত গভীর এক অন্ধকারের কিনারায় দাঁড়িয়ে আছে। বাবা দোকানটাও শেষমেশ তালাবদ্ধ হলো। যা ছিল সবই মামলার খরচে গিলে খেয়েছে সময় ও কাগজের লাল সিল। কিন্তু তবু সেই মামলার রায় যেন আকাশের তারার মতো দূরে। শুধু তারিখের পর তারিখ আদালতের বারান্দায় দাঁড়িয়ে তর্ক বিতর্ক শোনা, তারপর আবার থেমে যাওয়া, যেন জীবনের ঘড়ি এক জায়গায় আটকে গেছে। বাবাও শেষমেশ হাল ছেড়ে দিলেন, বাধ্য হয়ে ফের পুরনো পেশায় ফিরে গেলেন। রোদ, বৃষ্টি, ধুলো, ঝড় মাথায় নিয়ে আবারও গাড়ি চালানো শুরু করলেন। দিনগুলো যেন আবার ফিরে গেছে সে আগের দুঃসহ দিনে। অভাব, অনটন আর নিরন্তর অপেক্ষার অন্ধকারে। মাঝে মধ্যে তুরিনের মনে হয় এভাবে প্রতিদিন হাঁটতে হাঁটতে বেঁচে থাকার চেয়ে সারা জীবনের জন্য চোখ বুজে চলে যাওয়া হয়তো ভালো ছিল। না সমাজ তাকে বাঁচতে দিচ্ছে, না আইন তাকে সঠিক বিচার দিতে পারছে। তবু কোথাও এক ক্ষীণ আশার প্রদীপ জ্বলছে। ভাবছে হয়তো দু একটি শুনানিতেই সব মিটে যেতে পারে। কিন্তু প্রতিটি সমাধান যেন এসে থেমে যায় টাকার কাছে। টাকা যা তার কাছে এখন মরুভূমিতে বৃষ্টির মতো দুর্লভ। এমন সময় এক বিকেলে বাহার নিজে এসে দাঁড়ালো তুরিনের উঠোনে। দোকান হারানোর পর থেকে আর যাওয়া হয়নি বাহারের দোকানে, তাই এই হঠাৎ আগমন তুরিনের মনে এক অদ্ভুত কৌতূহল জাগালো। কেন যেন মনে হলো বাহারের এই আগমন হয়তো নতুন কোনো খবর, বা হয়তো ভাগ্যের নতুন কোনো মোড়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।